করা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ভাই আমাকে যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমি লেখার চেষ্টা করছি। আমাকে ভাই তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন। সে কারণে ঘটনায় ব্যবহৃত সকল নাম, ছদ্মনাম আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার নাম রিফাত। ঘটনাটি যখন আমার সাথে ঘটে সালটি ছিল 2015। আমি সদ্য বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে একটি নতুন বাসায় উঠি। আমরা নতুন বাসায় ওঠায় আমার বাসার জন্য কিছু আসবাবপত্র প্রয়োজন হয়। একদিন বিকেলে আমি আমার ওয়াইফকে একটি ফার্নিচারের দোকানে নিয়ে যাই। বিশেষ দ্রষ্টব্য গোপনীয়তা রক্ষায় আমি দোকানের নাম লিখছি না। দোকানে যাওয়ার পর বিভিন্ন আসবাবপত্র দেখতে দেখতে আমার চোখ আটকে যায় একটি অতি সুন্দর কারুকাজ করা আলমারির ওপর। আমি আমার ওয়াইফকে আলমারিটি দেখিয়ে আলমারিটি নেয়ার কথা বলি। আমার ওয়াইফেরও আলমারিটি অনেক পছন্দ হওয়ায় আমরা আলমারিটি কেনার সিদ্ধান্ত নেই। কেনার সময় আমি একটি অদ্ভুত বিষয় খেয়াল করি। আলমারিটির সৌন্দর্য অনুযায়ী যে দাম হওয়া উচিত, দোকানদার তার চেয়ে অনেক কম দামে আলমারিটি আমাকে বিক্রি করে দিল। আমিও অনেক পছন্দ হওয়ায় 7-5 না ভেবে আলমারিটি কিনে বাসায় নিয়ে আসি। এই আলমারিটি কেনা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে। এই আলমারিটি যে কত বড় বিপদের মুখে আমাদের ফেলতে যাচ্ছে এটা আমি কখনো কল্পনাও করিনি। পছন্দের আসবাবটি বাসায় নিয়ে আসার পর 2-3 দিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝে মাঝে মনে হতো আমি এবং আমার ওয়াইফ ছাড়া আমাদের বাসায় তৃতীয় কোনো একজনের অস্তিত্ব আছে। এই বিষয়টিকে আমরা এতটা গুরুত্ব দেই না। আমরা মনে করি এটা হয়তো আমাদের মনের ভুল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। সকালবেলায় বের হয়ে যাই, আবার রাতে বাসায় ফিরি। সে কারণে আমার ওয়াইফ বাসায় সারাদিন একাই থাকে। তো একদিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল আমার পাশের বাসার ফ্ল্যাটের এক ভদ্রমহিলার, এবং কল রিসিভ করা মাত্রই তিনি বললেন, আপনার ওয়াইফ আত্মচিৎকার শুনতে পেয়ে আমি সাথে সাথে আপনার ফ্ল্যাটে যাই। অনেকক্ষণ যাবৎ আপনাদের দরজা নক করছি, কিন্তু তিনি দরজা খুলছেন না। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কথাগুলো শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। 5টার দিকে আমি বাসায় পৌঁছে যাই। আমার কাছে বাসার চাবি থাকায় আমি বাসার দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি আমার ওয়াইফ আলমারির পাশে নিচে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে, আলমারির দরজা খোলা অবস্থায়। আমি ওর মুখে পানি ছিটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি, এবং এরপর আমি ওকে জিজ্ঞেস করি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন, কি হয়েছিল? এরপর ও আমাকে বলতে শুরু করলো, আমি বিকেলে কাপড় গুছিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলাম। আলমারিটি খোলা মাত্র আমি যা দেখলাম তা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখি মানুষ আকৃতির কিছু আলমারির ভেতরে বসে আছে। সেই জিনিসটার চোখ সাদা বর্ণের, দেখে মনে হচ্ছে চোখের ভেতর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, আর সেই জিনিসটার সারা শরীরে রক্ত মাখা। আমি এটি দেখা মাত্র চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। আমি এসব বিষয় বিশ্বাস করতাম না। আমি আমার ওয়াইফকে বলি, তুমি হয়তো ভুল কিছু দেখেছ। আরে এরকম কোনো কিছু হওয়া সম্ভব না। আমার এই জিন ভূতের প্রতি অবিশ্বাস করা, এই জিন ভূত বলতে যে কিছু নেই, আমার এই ধারণা, এই বিশ্বাস যে আমাকে সেই রাতেই পরিবর্তন করতে হবে, আমার জানা ছিল না। ওই দিন রাতে আমি এবং আমার ওয়াইফ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক তখন 3:30। আমার ঘুম ভেঙে যায় একটা কান্নার শব্দে। কান্নার শব্দটি আসছিল আলমারি থেকে। পরক্ষণে আমরা দুজনেই শুনতে পাই কি যেন নারী কণ্ঠে কান্না করছে এবং কিছু একটা বলছে। হঠাৎ আলমারির দরজাটা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে একটি মানুষ আকৃতির কিছু বেরিয়ে আসে। ওই জিনিসটা এক নিমেষে আমার সামনে দিয়ে চলে যায়। আমাদের দুজনের গলা টিপে ধরে। আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মনে হচ্ছিল আজকে এই শেষ দিন, আর দিনের আলো দেখতে পারবো না। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান শুরু হয়। যেন আমাদের জীবন ফিরে পাই। ওই শয়তানটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে থাকে, এবং যাওয়ার সময় শুধু একটা কথাই শুনতে পাই, কেউ যেন অলক্ষ্যে বলে, মরবি, তোরা মরবি। ওই দিন সকালে আমি এবং আমার ওয়াইফ ওই ফার্নিচারের দোকানে যাই এবং ওই দোকানদারকে সবকিছু খুলে বলি। দোকানদার তারপর বলতে শুরু করে, আপনারা যেদিন আমাদের কাছ থেকে আলমারিটা কিনেছিলেন, ওই দিন সকালে আমরা এই আলমারিটা আরেকজনের কাছ থেকে কিনে আনি। এরপর দোকানদার আমাদের একটি ফোন নাম্বার দিয়ে বলে, এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন।
তারা হয়তো কিছু জানে, তারাই আলমারিটা আমাদের কাছে বিক্রি করেছে। এরপর আর কোনো উপায় খুঁজে না পেয়ে সেই নম্বরটিতে কল দিয়ে কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা কল রিসিভ করেন। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি কিছুদিন আগে একটি আলমারি বিক্রি করেছিলেন? মহিলাটি হ্যাঁ বোধক উত্তর দেয়। এবার আমরা আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলি। এরপর তিনি যা বলেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, আজ থেকে 2 বছর আগে আমাদের বাসায় 3 তলায় একজন স্বামী স্ত্রী ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তারা খুব অদ্ভুত প্রকৃতির। তারা কারোর সাথে কথা বলতেন না, বাসা থেকে বের হতেন না। একদিন রাতে তাদের ফ্ল্যাট থেকে এক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। চিৎকার শুনে আমরা সবাই ওই ফ্ল্যাটে যাই। তাদের ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। আমরা অনেকক্ষণ দরজায় নক করতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে ফেলি। দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে যাওয়া মাত্র আমরা দেখি সেই দৃশ্য যা মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমরা সকলে দেখি ওই স্বামী স্ত্রীর নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তাদের হাত মুচড়ে কেউ ভেঙে দিয়েছে, তাদের চোখ কেউ তুলে ফেলেছে, তাদের দেহ থেকে সব রক্ত শুষে নেওয়া হয়েছে। এরকমভাবে হত্যা করা হয়েছে যে সেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। ওই রাতে বাসায় পুলিশ এসে বাসার প্রতিটি লাশ উদ্ধার করে। ওই স্বামী স্ত্রীর বাসায় একজন কাজের মেয়ে ছিল। তৃতীয় লাশটা ছিল তাকেও ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। এরপর পুলিশ তদন্ত করে, কিন্তু কোনো রহস্য উন্মোচন করতে না পারায় তদন্ত বন্ধ করে দেয়। এরপর আমাদের ওই ফ্ল্যাট কোনোদিন ভাড়া হয়নি, কিন্তু মাঝে মধ্যে ফ্ল্যাট থেকে নানান শব্দ শোনা যেত। এর মধ্যে তাদের পরিবার পরিজন কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা এরপর সিদ্ধান্ত নেই তাদের বাসার সকল কিছু বিক্রি করে দেব। তিনি এই বলে তার কথা শেষ করেন। তার মুখে এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর আমি সিদ্ধান্ত নেই আজ আমাদের বাসায় আমরা যাব না, আমরা আমাদের বন্ধুর বাসায় যাব। এরপর আমি এবং আমার ওয়াইফ আমার বন্ধু করিমের বাসায় যাই। এরপর করিমকে আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা একে একে খুলে বলি। করিম সব ঘটনা শুনে আমাকে একটি ভালো কবিরাজের সন্ধান দেয়। আমি এবং আমার বন্ধু করিম ওই বিকেলেই কবিরাজের সঙ্গে দেখা করতে তার আশ্রমে চলে যাই। আশ্রমে বেশ কিছুক্ষণ বসে থাকার পর কবিরাজের সঙ্গে আমাদের দেখা করার সুযোগ হয়। তার সাথে দেখা করে আমার এবং আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমি একে একে বলি। শুনে তিনি আমাদের আশ্বস্ত করেন তিনি আমাদের বাসায় কাল আসবেন। সেদিনের মতো আমিও আমার বন্ধু আশ্রম থেকে বাসায় চলে আসি। সেদিন রাতে আমার এবং আমার ওয়াইফের সাথে একটি অদ্ভুত বিষয় ঘটে যায়। আমরা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে ওই শয়তান আমাদের বলতে থাকে, তোরা পালিয়ে যাবি কোথায়? তোরা যেখানেই যাস কোনো লাভ হবে না, তোদের রক্ত চুষে খাবো। এসব দেখে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি ফজরের আজান হয়েছে। ঠিক তখনই আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল কবিরাজের আশ্রম থেকে। কবিরাজ বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে দেখা করতে হবে। আমি আর করিম তখনই কবিরাজের সঙ্গে দেখা করতে চলে যাই। এরপর কবিরাজ আমাদের যা বলেন সেসব কথা শুনে আমরা রীতিমতো ভয়ে ঠান্ডা হয়ে যাই। তিনি বলেন, ওই আলমারিটি কিনে তোমরা মৃত্যুকে আহ্বান জানিয়েছ। ওই আলমারিটি একটি খবিশ জিনের বাসস্থান। জিনকে সে আলমারিতে একটি বাক্সের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। জিনটির প্রধান চাহিদা হলো মানুষের রক্ত। তুমি যে স্বামী স্ত্রীর কথা আমাকে বলেছিলে, তারা ভয়ঙ্কর কালো জাদু চর্চা করত। তারা তাদের বিভিন্ন অসাধু কাজ সাধনের জন্য ওই জিনকে বন্দি করে। তারা কালো জাদুতে এতটা পারদর্শী না হওয়ায় ওই জিনটি মুক্ত হয়ে যায় এবং একে একে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তারা ওই জিনটিকে একটি বাক্সে বন্দি করতে পেরেছিল। এজন্য ওই জিন কারো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তোমার স্ত্রী বাক্সটা খুলে ওই জিনকে আবার মুক্ত করে দিয়েছে। বাক্সের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। বাক্সের ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। কবিরাজ আবারও বলেন, এই জিনকে আর বন্দি করা সম্ভব হবে না, তবে একটি উপায় আছে, ওই জিনকে মেরে ফেলতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আমার বন্ধু করিম কবিরাজকে তার শিষ্যকে নিয়ে যাই আমাদের বাসায়। কবিরাজ বাসায় প্রবেশ করা মাত্র বাসার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আর কেউ চাপা গলায় বলতে থাকে, এসেছিস তোরা। কবিরাজ এরপর একটি বৃত্ত আঁকে। আমাকে আর করিমকে সেই বৃত্তে প্রবেশ করতে বলেন, আর আমাকে সেই আলমারিটি যে রুমে আছে সেই রুমটি দেখিয়ে দিতে বলেন। এরপর কবিরাজ তার 4 শিষ্যকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, আর যাবার আগে আমাদের বলে যান, যা কিছু হয়ে যাক আমরা যেন ওই বৃত্ত অতিক্রম না করি। কবিরাজ রুমে প্রবেশ করা মাত্রই সেই ভূমিকম্প বেড়ে চলে। 1 ঘন্টা পর হঠাৎ পরিবেশ স্থির হয়ে যায়। কবিরাজ রুম থেকে বেরিয়ে আসেন, তার সারা শরীরে বড় বড় আঁচড়ের দাগ। এরপর তিনি বলেন, আমরা ওই জিনকে বন্দি করতে পেরেছি, কিন্তু একে বেশিক্ষণ বন্দি রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাক্সটি পুড়িয়ে ফেলতে হবে। এরপর তিনি বাক্সটি পুড়িয়ে ফেলেন।
বাক্সটা পোড়ানোর সময় অনেক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। আস্তে আস্তে বাক্সটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর কবিরাজ বলেন এই জিনটি নেই, মারা গিয়েছে। কবিরাজ তার হাতিয়া নিয়ে চলে যান। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। কথা বলে রিফাত ভাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন। ডিয়ার লিসেনার্স, আপনারা কারো ব্যবহৃত জিনিস কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন। আর কখনো কোনো অদ্ভুত বাক্স পেলে খুলে দেখার চেষ্টা করবেন না। আপনার একটি মাত্র ভুল আপনার জীবন শেষ করে দিতে পারে। রাসেল ভাই, আপনার কাছে অনুরোধ রইল, আমার এই ঘটনাটি ভালো লাগলে লিসেনারদের সাথে শেয়ার করবেন। আমার কাছে আরও স্টোরি রয়েছে, সেই স্টোরিগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। আপনার স্টোরির অপেক্ষায় থাকলাম। আমাকে স্টোরি পাঠান russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আশা করবো যে শুধু আপনি না, সবাই আমাদের অনেক অনেক ঘটনা পাঠাবেন। আমি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আছেন, আমার নাম, আমি 10ম শ্রেণীতে পড়ি। আমি ভূত.com-এর একজন নিয়মিত লিসেনার। অনেকদিন থেকে ইচ্ছে ছিল আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, কিন্তু ব্যস্ততার কারণে সম্ভব হয়ে উঠছিল না। আজ সব ব্যস্ততা কাটিয়ে লিখতে বসলাম। আমার অবস্থান স্টুডিও থেকে অনেক দূরে হওয়ায় রাসেল ভাইয়ের নিকট পড়ে শোনাবার আবেদন রইল। এটি আমার প্রথম ঘটনা, তাই হয়তো সাজিয়ে লিখতে পারিনি। শব্দ চয়ন ও বানানে ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা শুরুর আগে আপনাদের কিছু কথা না বললেই না, এবং এই কথাগুলো যদি না বলি ঘটনা শুনতে ভালো লাগবে না। আমার দাদু এবং আমার নানু আপন চাচাতো ভাই ছিলেন। আমার নানুরা 4 ভাই ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট ভাই রনি। ঘটনাটি রনি নানুর স্ত্রী মানে আমার ছোট নানির সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। 2016 সাল। তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী হওয়ায় বাবার সাথে আমাদেরও বদলি হয়ে নানান জেলাতে বাসা ভাড়া নিয়ে থাকতে হতো। বেশ ভালোই কাটছিল আমার শৈশবের দিনগুলো। হঠাৎ একদিন বাবার ডাক আসে সরকার থেকে। সরকারি কাজে বাবার বিদেশ যেতে হবে। আসলে এটি ছিল বিদেশে একটি কোম্পানির চাকরি, যা পাওয়ার জন্য বাবা চেষ্টা করছিলেন এবং পেয়েও যান। সেখানে বাবাকে সরকারিভাবে পাঠানো হবে 4 বছরের জন্য। বেশ ভালো বেতন, তাই বাবা সেখানে যেতে চান। বাবা আমাদের গ্রামের বাড়িতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে বলে, কারণ এখানে আমরা নতুন, তেমন কিছু ভালোভাবে চিনি না। আর গ্রামের বাড়ির আশেপাশে থাকলে আমরা সেখানে দাদু ও নানুর বাড়ির সাহায্য পাব। যেমন ভাবা তেমন কাজ। পুরো বিষয়টি আমরা আমার নানু ও দাদু বাড়িতে জানাই। আমার ভেবে খুব আনন্দ হচ্ছিল যে আমরা দাদু বা নানু বাড়ির কাছেই থাকব। এমনি এক রাতে আমার ছোট নানি স্বপ্ন দেখে। স্বপ্নটি ছিল খানিকটা এমন: বাড়ি ভাড়া নেয়ার জন্য বাড়ি খুঁজতে খুঁজতে তিনি একটি বাড়ির সন্ধান পান। সেখানে গিয়ে তিনি দেখতে পান বেশ সুন্দর একটা বাড়ি, চারিদিকে বেশ সুন্দর পরিবেশ। বাড়িটির ভেতরে গিয়ে তিনি দেখেন 3টি রুম আছে এবং প্রত্যেকটি রুমে কবরের লাশ নিয়ে যাওয়া একটি করে খাটলি পাতা রয়েছে। তার পাশে আগরবাতি জ্বালানো আছে এবং কাফনের কাপড় প্রস্তুত করা আছে। মনে হচ্ছে বস্তুগুলো কারো মৃত্যুর জন্যই অপেক্ষা করছে। এরপর তার ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্ন খুব একটা আমলে নেননি, কিন্তু তিনি পরপর বেশ কিছুদিন একই স্বপ্ন দেখতে লাগলেন। তাও তিনি তেমন কিছু মনে করলেন না। এরপরেই ঘটে মর্মান্তিক ঘটনা। আমার বড় বাবা আপন চাচা ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার কাজের জন্য অনেক রাতে বাড়ি ফিরতেন। সেরকম এক রাত ছিল সেদিন। চাচা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে চাচির সাথে খেতে বসেন। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান তারা। চাচি ঘুমিয়ে পড়েন, কিন্তু চাচার মন কেমন অস্থির অস্থির করছিল। তিনি স্থির থাকতে পারছিলেন না। তার বুকে ব্যথা শুরু হয়। তিনি ভাবেন গ্যাসের জন্য বুক হয়তো ব্যথা করছে। তিনি বিছানা থেকে উঠে ঔষধ খান। আবার তিনি বিছানাতে শুয়ে পড়েন, কিন্তু তার ব্যথা যেন থামছেই না। এক পর্যায়ে তিনি বুকে হাত দিয়ে কাতরাতে থাকেন। পাশে শুয়ে থাকা চাচির ঘুম ভাঙলে তিনি চাচাকে এমন অবস্থার কারণ কি জানতে চাইলে চাচা বলেন, আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। আমার বুকে কেউ যেন হাতুড়ি ঢুকিয়ে দিয়েছে এবং সবকিছু টিপে ধরে রেখেছে। বুকের ভেতর সবকিছু যেন ছিঁড়ে যাচ্ছে। চাচি পাশের বাড়িতে সাহায্য চাইতে যায় এবং ফিরে এসে দেখে চাচার চেহারায় এক মারাত্মক ভয়, এবং সেই ভয় নিয়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়।
আগেই বলেছি বাবার সাথে আমরাও অন্য জেলস থাকতাম, তাই খবর পেয়ে সেখান থেকে ছুটে আসি চাচার বাড়িতে, কষ্ট আপনজনের সাথে ভাগাভাগি করে নিতে। সবাই ভাবছিল চাচা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন, কিন্তু তখন কেই বা জানত তার মৃত্যুর আড়ালে এত বড় রহস্য লুকিয়ে আছে। আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। বাবার ছুটি শেষ হবার কারণে আমরাও ফেরত আসি। কিছুদিন বেশ ভালোই কাটতে থাকে আমাদের। চাচার মৃত্যুর 17 দিন পর ঘটে আরেকটি রক্তহীন করা ঘটনা। আমার নানুদের মধ্যে যিনি সবচাইতে বড়, তার একটি ছেলে ছিল, তার নাম সোহেল। বেশ পরিশ্রমী ছেলে ছিল সোহেল। ছিল কেন বলছি তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, সোহেল মারা গিয়েছে। চাচার মৃত্যুর পর ছোট রানী আবার সেই একই রকম স্বপ্ন দেখেন, কিন্তু এবার বাড়িটিতে 3টি ঘরের বদলে 2টি ঘর এবং 2টি ঘরে 2টি খাটলি, আগরপাতি, কাফনের কাপড় সব আগের মতোই সাজিয়ে রাখা হয়েছে। ছোট রানী তেমন কিছুই বুঝতে পারছিলেন না, স্বপ্নের ব্যাখ্যাও তিনি বের করতে পারছিলেন না। যাই হোক, সোহেল সেদিন তার সব কাজ শেষ করে এসে তার মাকে বলে, মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি ভাত রান্না করো, আমি ডাক্তার দেখিয়ে আসি, এসে ভাত খাবো। এরপর সোহেল ডাক্তার দেখাতে যায় হাসপাতালে। এর পরেরটুকু শুনুন প্রত্যক্ষদর্শীর ভাষায়, যারা ওই হাসপাতালে অবস্থান করছিল। ছেলেটি হাসপাতালে আসার পর থেকেই কেমন অদ্ভুত আচরণ করছিল। দেয়ালে মাথা লাগিয়ে বাড়ি মারছিল। আমরা ওকে শান্ত করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ওকে থামিয়ে রাখতে পারছিলাম না। একসময় ও নিজেকে ছাড়িয়ে নিয়ে মাটির ওপর চরম কষ্ট নিয়ে দাপাদাপি শুরু করে। কখনো নিজের হাত ধরে, কখনো পা, কখনো মাথা দাপাদাপি করতে থাকে। ওকে দেখে মনে হচ্ছিল ও খুব কষ্ট পাচ্ছে। একসময় সবকিছু শান্ত হয়ে যায়। আমরা ওকে তুলে নিয়ে যাই ডাক্তারের কাছে, কিন্তু আমাদের অবাক করে দিয়ে ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। কোনো একভাবে সোহেলের বাড়ির লোক ব্যাপারটি জানতে পারে। সোহেলের লাশ বাড়িতে আনা হয়। কি করুণ অবস্থা হয়েছে তার চেহারার। কপাল ফেটে রক্ত বেরিয়ে গেছে, পুরো শরীরে ছোপ ছোপ দাগ, যেন তাকে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু তার বাড়ির সব লোকেরা ব্যাপারটি স্বাভাবিকভাবে নিল। লাশ গোসল করিয়ে, জানাজা পড়িয়ে দাফনের কাজ শেষ হয়। সোহেলের এমন মৃত্যু তার মা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এর মাঝে বাবা বিদেশে যাবেন না ঠিক করেন। তিনি আমাদের ছাড়া এতদিন বিদেশে থাকতে পারবেন না। চাচা মারা যাবার পর থেকেই আব্বু কেমন যেন সেন্সিটিভ হয়ে যায়। ছোট নানি কিছুটা উপলব্ধি করতে পারেন তার সাথে কি ঘটেছে। স্বপ্নে দেখা রুমগুলোর সাথে একটি করে মৃত্যুর সম্পর্ক। কিন্তু কেন এমন মৃত্যু? আমি বা কেন স্বপ্ন দেখছি? বিভিন্ন প্রশ্নের মায়াজালে আটকে যান তিনি। এভাবে কেটে যায় প্রায় 2 বছর। ছোট নানিও এর মাঝে কোনো স্বপ্ন দেখেননি। আমাদের সাজানো গোছানো সংসার বেশ ভালোই কাটছিল দিনগুলো। বাবা অন্যান্য দিনের মতোই সকালে অফিসে যায় এবং দুপুরে ফিরে আসে। এমনি একদিন বাবার মুখটা কেমন গম্ভীর হয়ে আছে। আম্মু বাবাকে কারণ জিজ্ঞাসা করতেই বাবা বললেন, আমাকে এবার নিশ্চিতভাবে বিদেশ যেতে হবে। অফিস থেকে অর্ডার পাশ করে দিয়েছে। আমাকে 1 বছর থাকতে হবে দেশের বাইরে। পিছিয়ে আসার সুযোগ নেই। আমি না গেলেই নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের গ্রামের বাড়ির ওখানে পাঠিয়ে দেব। ওখানে তোমরা ভালোই থাকবে। আমি গ্রামের বাড়িতে খবর দিয়ে দিচ্ছি, ওরা আবার বাড়ি ভাড়া নেওয়ার জন্য খোঁজ করবে। যেমন কথা তেমন কাজ। আমার নানু ও দাদু, বাড়ির লোকেরা আশেপাশের ভাড়া বাড়ির খোঁজ খবর নিতে থাকে, কিন্তু সহজে মনের মতো বাড়ি পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে ছোট নানি সেই একই স্বপ্ন বারবার দেখা শুরু করেন। কিন্তু এইবার বাড়ির মধ্যে ছিল মাত্র একটি রুম। সেই রুমের মধ্যে একটি খাটলি পাতা রয়েছে, পাশে কাফনের কাপড় প্রস্তুত করা হয়েছে এবং আগরবাতি জ্বলছে। ছোট নানির ঘুম ভাঙলে তিনি এবার বেশ চিন্তায় পড়ে যান, কারণ প্রথমবার এবং দ্বিতীয়বার এই রকম একই স্বপ্ন দেখার পর কেউ না কেউ প্রাণ হারিয়েছে। তিনি বুঝতে পারেন এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না। মানুষ কি না কি ভাববে, তাকে পাগল বলবে, এই ভেবে তিনি এই ঘটনাগুলো, স্বপ্নের কথা কাউকে বলতে পারছিলেন না। তিনি চিন্তিত হয়ে পড়েন যে এবার কারো প্রাণ যেতে চলেছে। এমনি একদিন ছোট রানীর 2 ছেলের মধ্যে ছোট ছেলে পরশ এবং তার 4 বন্ধু মিলে একটি বিলের মধ্যে যায় গোসল করতে। তারা 5 বন্ধু মিলে বেশ মজা করছিল সেখানে। কথায় কথায় পরশ এবং অন্য বন্ধুরা বাজি ধরে যে সে নির্দিষ্ট দূরত্বের একটি বাঁশকে দুজনের মধ্যে কে আগে গিয়ে ধরতে পারে। যেমন ভাবা তেমন কাজ। এখানে বলে রাখা ভালো, পরশ বেশ ভালোই সাঁতারে জানত। ওরা দুজন প্রতিযোগিতা শুরু করলে পরশ বেশ খানিকটা এগিয়ে যায়। প্রায় অর্ধেকের বেশি যাওয়ার পর পরশ তার পায়ে হ্যাঁচকা টান অনুভব করে এবং প্রায় সাথে সাথেই একটি মাত্র চিৎকার দিয়ে পানি নিচে তলিয়ে যায়।
প্রথমে তার বন্ধুরা ভাবে পরশ হয়তো মজা করছে ভয় দেখানোর জন্য, কিন্তু যখন পরশ 2-3 মিনিট পেরিয়ে গেলেও পানির উপরে ওঠে না, তখন সবাই ভয় পায় এবং পরশকে খুঁজতে থাকে। কেউ তাকে খুঁজে পায় না। পরশের পরিবারে ব্যাপারটি জানানো হলে তারা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আসে। ডুবুরি খুঁজতে শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পানি অস্বচ্ছ ছিল, পানি নিচে ডুবুরিটা দেখতে সমস্যা বোধ করছিল। আবার অন্ধকার হয়ে আসছিল, কারণ দুপুরের এই ঘটনা ঘটার পর থেকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ডুবুরিরা শেষ একবার চেষ্টা করবে বলে ঠিক করে। তারা এবার একটি মরদেহ খুঁজে পায়, যেটি ছিল পরশের। যেখানে পরশ ডুবে গিয়েছিল তার 5 থেকে 6 হাত দূরে লাশটি পাওয়া যায়। লাশটি বসা অবস্থাতে মাটির সাথে লেগেছিল। কেউ যেন তাকে কাদার সাথে চেপে বসিয়ে দিয়েছে। ডুবুরি যেমনি লাশটি পানির ওপরে তুলল, কেন জানি তখনই অদ্ভুত একটি ঘটনা ঘটে। যখনই পরশের মরদেহ পানি থেকে নৌকায় তোলা হয়, তখনই পানির নিচ থেকে অনেকগুলো সাপ পানির উপরে এসে সাঁতার কাটতে শুরু করে। সবাই হঠাৎ এতগুলো সাপ চলে আসাতে ঘাবড়ে যায়। পরবর্তীতে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। ছোট নানি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তার এত আদরের ছেলে পরশ আর নেই, তিনি এটা মেনে নিতে পারছিলেন না। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল। পরশকে জানাজা করিয়ে কবর দেয়া হয়। ছোট নানি তার স্বপ্নের কথা নিজের মধ্যে আর চেপে রাখতে পারেননি। তিনি তার পরিবারের সবাইকে এই ঘটনা প্রথম থেকে শেষ অবধি বলেন। তার পরিবারের সবাই এই ঘটনা শুনে একদম চমকে যায়। পরবর্তীতে ছোট নানিকে একটি কবিরাজ দেখানো হলে কবিরাজ যা বলে তা শুনে সবার আত্মা শুকিয়ে যায়। কবিরাজের বলা কথাগুলো ছিল খানিকটা এরকম: কালো জাদুর শিকার হয়েছিল ওরা 3 জন। ওদের কারো মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং স্বাভাবিকের মতো সাজানো হয়েছিল। এক তান্ত্রিকের বিশেষ ধরনের সাধনা পূরণ করার জন্য তার এমন 3 জন পুরুষের বলির দরকার ছিল যারা এই বংশের হবে, এবং 3 জনের প্রত্যেকের রাশি হবে তুলা। এই বলির দায়িত্বে থাকা জিনটি অনেক খোঁজার পর এদের 3 জনকে পায় এবং একে একে হত্যা করে। আর পরশের লাশ তোলার পর যে সাপগুলো দেখেছিলেন, সেই সাপরূপী জিনগুলো লাশ পাহারা দিচ্ছিল। কিন্তু কেন বাসা খোঁজার সাথে ছোট নানির স্বপ্নের মিল, কেন আমাদের সাথে এটা যুক্ত ছিল, এটা তিনি বলতে পারেননি। শুধু এটুকুই অজানা থেকে গেল। তবে জিনটির বলির কাজ শেষ। এখন সে আমাদের কিংবা নানির ক্ষতি করতে পারবে না বলে তিনি আশ্বাস দেন। পরিশেষে বলতে চাই, দয়া করে কেউ কালো জাদু করবেন না, কারণ এটা যার সাথে বা যার ওপর করা হয় তার পরিণাম কতটা মারাত্মক সেটা শুধু সেই বুঝতে পারে। ওয়ালাইকুম রাসেল ভাই, কি খবর সবার? ভালোই থাকবেন, কেননা রাসেল ভাইয়ের সাথে থাকা মানেই আমরা সবাই ভালো। যাই হোক, আজকে অনেক দিন পর একটা সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। বানান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাম ইফরান আহমেদ, ঠিকানা ভৈরব, কিশোরগঞ্জ। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং আমি সেটা শেয়ার করছি না, সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা আমার এক ফেসবুক ফ্রেন্ডের কাছ থেকে কালেক্ট করা। এটি ঘটেছে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার সময়। একজন ট্রাক ড্রাইভারের সাথে ঘটে যাওয়া ঘটনা। ট্রাক ড্রাইভারের ভাষায় বলছি। কক্সবাজার থেকে মাল নামাতে নামাতে প্রায় বিকেল হয়ে গেল। 10টার মধ্যে কক্সবাজার পৌঁছাতে হবে, তাই দেরি না করে হেল্পারকে বললাম, গাড়ি সব ঠিক আছে তো? ছেলেটা বলল, জি ভাই, সব ঠিক আছে। রওনা দিলাম। মাগরিবের আজান দিল। ছেলেটা বলল, ভাই চলেন চা খাই। নামলাম চা খেতে, আর সেটাই মনে হয় বড় ভুল ছিল। চা খেতে যে বাজারে নামলাম, সেই বাজার থেকে 2 মিনিট দূরে যেয়ে একটা সিগারেট ধরালাম। তখনই পাঞ্জাবি পরা একটা লোক এসে বলল, ভাই এটা কি আপনার গাড়ি? হ্যাঁ। একটা উপকার করবেন প্লিজ। কি ট্রিপ আছে নাকি? না মানে আমরা যাব, ওইখানে নামিয়ে দেবেন, যা টাকা লাগে দিব। আমি রাজি হলাম। 5 মিনিট পর দেখি তারা 3 জন সাথে একটা খাটিয়া সহ লাশ নিয়ে আসছে। তখন বললাম, ভাই এটা লাশের গাড়ি না, তাছাড়া মালিক শুনলে প্রবলেম হবে, অন্য ব্যবস্থা করেন আপনারা, আমি লাশ নেব না। অনেক রিকোয়েস্ট করছে। এর মধ্যে হেল্পার বলল, ভাই মালিক জানবে না, আমরা টাকাটা ভাগাভাগি করে নেব, নেন, 2 ঘন্টা লাগবে, যাওয়ার সময় তো পড়বে বাজারটা, নামিয়ে দেব নে। পরে রাজি হলাম। বললাম, কোনো ঝামেলা নেই তো? ওরা বলল, আরে না। আচ্ছা ওঠেন। তারা 3 জন লাশের সাথে আমরা 2 জন, মোট 5 জন নিয়ে গাড়ি ছাড়লাম। সবাই জানেন লাশের গাড়ি চলতে চায় না। 30 মিনিট চলার পর বিরক্ত লাগলো।
বললাম ধুর, কি যে নিলাম, গাড়ি চলে না। 5 মিনিট গাড়ি দাঁড় করিয়ে বসে রইলাম, ভাবলাম সব স্পিডে চলে, আমার গাড়ির কি সমস্যা হলো। ঠিক তখনই আমার ছেলেটা বলল, ভাই কেমন যেন একটা খটখট শব্দ হলো। আমি বললাম, কই না তো, গাড়ি ছাড়ি চল। এরপর সত্যি 20 মিনিট চলার পর আমিও শুনলাম খটখট সেই আওয়াজ। একটু গলা বাড়িয়ে বললাম, ভাই পেছনে সব ঠিক আছে তো? জি ভাই, আছে। এভাবে মোটামুটি 1 ঘন্টা চলার পর আমি গ্লাসে যা দেখলাম তা জীবনে কেউ দেখতে চাইবে না। আর আজও আমার চোখে ভাসে। দেখলাম খাটিয়ার ওপরে সাদা কাপড় গায়ে লাশ নিজেই বসে আছে, আমার চোখের দিকে তাকিয়ে আছে। যেহেতু লাশের মুখ আমি দেখিনি, তাই ওই লাশটিই কিনা জানি না, তবে সাদা কাপড়ে মোড়ানো, নাকে তুলো দেওয়া কেউ একজন বসে আছে। আমি এটা দেখে নিজেকে ঠিক রাখতে না পেরে গাড়ি থামিয়ে পেছনে তাকালাম। দেখলাম কই না তো, কিছুই নেই। তাদের বললাম, ভাই লাশ আপনার কি হয়? আমার ভাই। কিভাবে মারা গেল? হার্ট অ্যাটাক। তাহলে তো এটা সুইসাইড কেস না, তাহলে কি মনের ভুল? আবার গাড়ি ছাড়লাম। প্রায় সেই বাজারের কাছাকাছি আর 40 মিনিট লাগবে। এর মধ্যে বারবারই গাড়িতে উঠলে নামলে কেমন খটখট শব্দ হয়, এবং আমিও পাচ্ছি, হেল্পারও পাচ্ছে। আমরা বারবার সেদিকে তাকাচ্ছি। এক সময় ছেলেটা ভয় পাচ্ছে যে পেছনে কি হচ্ছে, আমার হাত ধরে বসে আছে। তাদের মধ্যে একজন বলল, ভাই সামনে বাজারে একটু রেখেন, দাফনের কাপড় আগরবাতি কিছু কিনতে হবে, এরপর তো আর কোনো দোকান নেই। আর তখন প্রায় 10টা বেজে গেছে। যেখানে এতক্ষণ কক্সবাজার চলে যাওয়ার কথা, সেখানে অর্ধেক রাস্তায় আছি। বললাম, আচ্ছা। গাড়ি চালাচ্ছি, এমন সময় পেছন থেকে একটা গাড়ি বারবার হর্ন দিচ্ছে ওভারটেক করার জন্য। বিরক্ত হয়ে লুকিং গ্লাসে দেখলাম পেছনে কোনো গাড়ি নেই, এবং যেই না সামনের দিকে তাকাবো সেই দেখলাম ওই লাশটা নাকে তুলো দেওয়া অবস্থায়, এবং সে গাড়িটার পেছনে দৌড়াচ্ছে, হাত ইশারা দিয়ে দাঁড়াতে বলছে। এতক্ষণ ভয় না পেলেও এখন পাচ্ছি কি হচ্ছে। ভাবতে ভাবতে আমি ভাবছি বাকিরাও ঠিক আছে কিনা। হাত কাঁপছে, ছেলেটাও ভয় পাচ্ছে। তোর কেন যে ট্রিপটা নিতে গেলাম? টাকার জন্য। পুলিশ এসে বাজারে দাঁড় করালাম। বললাম, কি কি লাগবে কিনে নেন। ছেলেটাকে গাড়িতে বসতে বললাম, সে বসবে না, একা নাকি ভয় পায়। পরে বললাম, আচ্ছা আয়। নিচে নেমে সিগারেট ধরাই। খাচ্ছি, লোকজন কম। রাত 10:45 বাজে। বাজারে এত লোক দেখা যাচ্ছে না। তারা যা কেনার কিনলো। গাড়িতে উঠে একজন চিল্লানি দিল। দৌড়ে গেলাম, গিয়ে দেখি লাশটা নাই খাটিয়ায়। লাশটা কোথায় হাওয়া হয়ে গেছে। তারা 3 জনই নাকি নেমেছিল গাড়ি থেকে, পুরো গাড়ি খালি করে। এখন কি হবে, কি বিপদ? লাশ কে নিল, কি বা হলো? পুরো মহল্লায় ছড়িয়ে গেল বাজারের লাশ গায়েব। বাজারে যারাই ছিল সবাই লাশ খুঁজতে ব্যস্ত হয়ে গেল। সবাই খুঁজতে খুঁজতে গাড়ি থেকে প্রায় 20-30 হাত দূরে একটি তাল গাছের মাথায় লাশ দেখতে পেল। লাশ ওইখানে গেল কিভাবে? কি একটা অবস্থা! অনেকের ভেতরে ভয় চেপে গেল। যাও কয়েকজন ছিল, একে একে সবাই চলে যেতে লাগলো। ঘুরিয়ে ফিরিয়ে 7-8 জন ছিলাম, কেউ কিছুই করতে পারছে না। তারপর যা ঘটলো তা আরো ভয়ঙ্কর ছিল। একটা ছেলে যে মাদ্রাসায় পড়তো, সে বলল, আমি গাছে উঠতে পারি, আমি নামাচ্ছি। এই বলে সে গাছের মাঝ বরাবর উঠতেই হঠাৎ কোনো কারণ ছাড়াই ছিটকে নিচে পড়ে গেল, এবং হাত পা ছিলে গেল, রক্ত বের হতে লাগলো। এবং তখন গাছের ওপর আমরা দেখতে পাচ্ছি লাশটাকে, এবং কেউ রইল না চারপাশে। আমরা এখন 5 জন। ওই মাদ্রাসার ছেলেটা বলল, এলাকার হুজুরকে ডেকে আনি, এই লাশ এভাবে নামানো সম্ভব হবে না। সে গেল হুজুরকে আনতে। 10 মিনিট পর সে দেখে বলল, এই লাশ আমি একা নামাতে পারবো না। সে আর হুজুর মাদ্রাসার আরো 3 জন ছাত্রকে নিয়ে আসলো, এবং রাত 11টার বেশি সময় ধরে সবাই মিলে গাছে বসে অনেক দোয়া দুরুদ পড়তে লাগলো। প্রায় 15 মিনিট পর একজনকে বলল, গাছে ওঠো। পরে সে গাছে উঠতে লাগলো। ঠিক তখনই শুরু হলো বিশাল ঝড়, মনে হচ্ছে সব উড়িয়ে নেবে এমন অবস্থা। অথচ এতক্ষণ বাতাস ছিল না। খেয়াল করে দেখলাম শুধু আমাদের জায়গাটুকুতেই বাতাস হচ্ছে। ছেলেটা গাছে উঠছে, কিন্তু মনে হচ্ছে গাছ ভেঙে পড়বে বাতাসে। লাশটা নামানো হলো শেষ অবধি। তারপর হুজুর বলল, 1টা না, 2টা না, 5টা জিনের পাল্লায় পড়েছে, শয়তানের পাল্লায় পড়েছে। নজর দিয়ে সে লাশে। ভালোভাবে গোসল করানো হয়নি। বাসায় গিয়ে আবারও ভালো করে গোসল করিয়ে দিতে হবে, এবং রাস্তায় আবারও এই সমস্যা হতে পারে। কালেমা পড়তে পড়তে যাবেন, থামবেন না। আর একটা আতর লাগাবেন সবাই। আর গোলাপ জল পড়ে দিলেন তিনি, সেটা ছিটাতে বললেন। সমস্যা হবে না সেটাও বললেন। আর আমাকে বললেন, এত রাতে গাড়ি চালিয়ে যেও না কোথাও একা। রাতে পরে গাড়িটা ধুয়ে ফেলো। আমার হেল্পার সেন্স আসলো, তাকেও পানি পড়া দিল, আর বলল, রাস্তায় কিছু হলে ভয় পেও না, আল্লাহকে স্মরণ করো। বিসমিল্লাহ বলে আবারও গাড়ি ছাড়লাম। সবাই কালেমা পড়তে পড়তে 20 মিনিট পর নামিয়ে দিলাম তাদেরকে। টাকা নিলাম। তারা বলল জানাজা করে যেতে, কিন্তু গেলাম না। বললাম অনেক দূর যেতে হবে,
যাই, গাড়িটিতে উঠলাম। ছেলেটা ভয়ে কুঁজো হয়ে আছে, কিছু না বলে গাড়ি চালাচ্ছি। এমন সময় শুরু হলো ঝড়, যেটা আমি জানি অন্য কোথাও হচ্ছে না, শুধু আমাদের আশেপাশেই হচ্ছে। গাড়ি উল্টিয়ে ফেলবে এমন অবস্থা। গাড়ি না থামিয়ে চালাচ্ছি। গাড়ির পেছনে ধুম 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 শব্দ হচ্ছে। কয়েকজন লোক বুট জুতা পায়ে গাড়িতে উঠে লাফাচ্ছে। আমি আল্লাহর নাম স্মরণ করে এভাবেই পৌঁছালাম। গাড়ি রেখে বাসায় গেলাম, গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। পরদিন হেল্পার এলো না। গেলাম ওর বাসায়, দেখলাম খুব জ্বর। আমি সুস্থ ছিলাম। পরে গাড়ি না নিয়ে আমার বাসায় আসলাম। এসে শুয়েছি, ক্লান্ত লাগছিল। সেই শোয়াতেই 12 দিন পর উঠলাম, কারণ আমারও জ্বর ছিল, শরীরে ব্যথা ছিল। প্রায় 1 মাস পর গাড়ি নিয়ে বের হয়েছি। সেই গাড়ি না, অন্য গাড়ি। কখনো রাতে ট্রিপ নেই না, এবং লাশ তো নেই না। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে না পারার জন্য আমি দুঃখিত। আমার কাছে আরো অনেক ভয়ানক ঘটনা রয়েছে, লিখে পাঠাবো। আপনার ঘটনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই আপনি আরো ঘটনা লিখে পাঠাবেন। আপনার ঘটনার অপেক্ষায় থাকলাম। কৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চাই ঘটনাটি পড়ে শোনানো হোক। এবং তারপরে তিনি লিখতে শুরু করেছেন যে আমি স্টুডিওতে এসে তার বলার সুযোগ নেই, এই সমস্ত অনেক কিছু। এবং তিনি বলেছেন ঘটনাটি তাদের পরিবারের সাথে সম্পর্কিত, এবং ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 40-42 বছর আগে। ঘটনাটির কেন্দ্রবিন্দু হলো আমার বড় ভাই। শুনেছি আমার আম্মুর কাছে উনি এখনো প্রায় সবসময় কাঁদেন আর বলেন, দুঃখ হলেও সত্য, বড় ভাই শুধু নাম শুনেছি কিন্তু কখনো বড় ভাইকে দেখিনি। আমরা বর্তমানে 6 ভাই বোন। আমি হলাম সবার ছোট। আমি হেফজো শেষ করে, আলেম শেষ করে এখন ঢাকার একটি মাদ্রাসায় তাফসিরে পড়ছি। সঙ্গত কারণে মাদ্রাসার নাম বলছি না। আমাদের বাড়ি হলো নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চরকালী গ্রামের 3 নম্বর ওয়ার্ডে। আমি বলছিলাম রাসেল ভাই, ঘটনাটি আমাদের পরিবার কেন্দ্রিক। আনুমানিক 40 বা 42 বছর আগের ঘটনা। তখনকার সময়ে আমাদের বাড়িতে নাকি বিভিন্ন জিন ভূত এগুলোর আনাগোনা বেশি ছিল, যা আমাদেরকে এখনো দাদা দাদু বলে। আর আমাদের বাড়িতে নাকি বিভিন্ন রকমের বড় বড় গাছ ছিল, একটু জঙ্গলও ছিল, মোটামুটি ভুতুরে পরিবেশ বলতে পারেন। যাই হোক, তখন আমার বড় ভাইয়ের জন্ম হয়, অর্থাৎ আমার আব্বুর প্রথম সন্তান। তখন সবাই ছিল অনেক আনন্দে, দাদা দাদু, নানা নানু, এক কথায় সবাই তখন অনেক আনন্দে মেতে উঠেছিল। কিন্তু কে জানতো যে তাদের এই আনন্দ ছিল স্বল্প সময়ের জন্য। তাদের জন্য অপেক্ষা করছে দুঃখের সমুদ্র। ভাইয়া জন্মের 8 কিংবা 9 দিনের মাথায় ঘটে যায় সেই হৃদয় আঁতকে ওঠা ঘটনা। তখন আনুমানিক রাত 9টা হবে। বাসায় আমার আম্মু, পাশে নানুও ছিল। আব্বু ও দাদা ভাইয়া তখন দোকানে ছিল। তখন হঠাৎ সামনের দরজায় খটখট শব্দ হচ্ছে। বুঝতে বাকি রইল না কেউ একজন আসলো। তখন আম্মু বলল, কে কে ওখানে? তখন আব্বুর গলার ভয়েস শুনতে পায়। তখন আম্মু গিয়ে দরজা খোলে। তখন কেউ রাতের বেলা প্রবেশ করতে চাইলে হালকা আগুনের বা হারিকেনের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো, এরপরে প্রবেশ করতে হতো। কারণ তখনও ঘরে ছোট বাচ্চা ছিল। কোনো অশুভ জিন ভূত থাকলে তা যেন চলে যায়, যাতে করে বাচ্চার ক্ষতি না হয়। তখন আম্মু দরজা খুলে দেখলো আব্বু দাঁড়ানো, চেহারা একটু ফ্যাকাশে হয়ে আছে। আম্মু বলল, আপনি একটু দাঁড়ান, আমি আগুন নিয়ে আসছি। তখন আব্বু আম্মুর কথা শুনে বলল, ধুর, কি বলো এসব, আমার সাথে কিছু নেই। বলে রাখা ভালো, আমার সেই ভাইয়ের নাম ছিল ইলিয়াস। তখন আব্বু বলে, কই আমার ইলিয়াস, তাকে আমার কোলে দাও। তখন নানু আব্বুকে বলে, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, পরে ইলিয়াসকে কোলে নিও। তখন আব্বু কোনো কথা না মেনে ভাইয়াকে কোলে নিল। কোলে নিয়ে ঘরে একটু হাঁটাহাঁটি করলো, ভাইয়াকে আদর করলো। হঠাৎ আম্মুকে আব্বু বলে উঠল, দেখো বাইরে কি সুন্দর পূর্ণিমার আলো, ইলিয়াসকে নিয়ে একটু বাইরে যাই। তখন আম্মু ডেকে গিয়ে বলল, আজ আপনার কি হয়েছে? আপনি এসব কি আবল তাবল বলছেন? আপনি কেন ওকে নিয়ে বাইরে যাবেন? আপনার মন চায় তো আপনি একা ঘরের বাইরে যান, একে রেখে যাবেন। তখন আব্বু বলল, তাহলে দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আম্মু বলে, ঠিক আছে, দরজার পাশে দাঁড়িয়ে থাকুন, বাইরে যাওয়ার দরকার নেই। তখন আম্মু এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পরে আব্বু ভাইকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়। যখনই আব্বু ভাইয়াকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে যায়, ঠিক তখনই সামনের দরজায় আবার খটখট শব্দ। আম্মু বলে, কে কে ওখানে? তখন আব্বু বলে, আমি। রাসেল ভাই, এখানে কিছু কথা বলে রাখা ভালো। আমি এতক্ষণ যে বললাম আব্বু আসলো, ভাইয়াকে কোলে নিল, উনি আসলে আমার আব্বু ছিল না। উনি হলো এক
অশরীরী জিন, যা আব্বুর রূপ ধারণ করে এসেছে। উনি আদৌ আমার আব্বু নন, কিন্তু আম্মু আর নানু এটা বুঝতে পারেননি। আর এই অশরীরী জিন কিংবা ভূত যাই বলেন, সে যখন আমার আব্বুর উপস্থিতি টের পেল, তখন সে ভাইয়াকে নিয়ে চলে গেল। তা অবশ্য আম্মু না দেখলেও নানু দেখেছে। নানু ভাবলো হতে পারে দরজার একটু বাইরে গিয়ে দাঁড়াবে। এত কিছু নানুর মাথায় আসেনি। তখন জিনটা ভাইয়াকে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হলো, আর সামনের দরজায় আব্বু আওয়াজ দিচ্ছে। তখন আম্মু আর নানু শক খেলো, একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে দুই জায়গায় থাকতে পারে। পরে আম্মু বলল, আপনি সেখানে গেলেন কখন? আপনি না এখানে ছিলেন? আব্বু আম্মুকে বলল, তুমি সব কি বলো? আমি কখন আসলাম? কি আবোল তাবোল বলছো? এগুলো বলতে বলতে আম্মু যখন দরজা খুললো, তখন দেখলো আব্বুর কোলে ভাইয়া নেই। তখন আম্মু বলে, কি ব্যাপার, ইলিয়াস কোথায়? ইলিয়াস কোথায়? আব্বু কোনো কিছু বুঝতে পারলো না। আব্বু আম্মুকে বলল, আমি ইলিয়াসকে কোথায় পাবো? আমি তো এইমাত্র দোকান থেকে আসলাম। কি বলছো এইসব? আম্মু বলল, এইমাত্র আপনি আসলেন, এসে ইলিয়াসকে কোলে নিলেন, এখন বলছেন আপনি কিছু জানেন না? বিশ্বাস করেন রাসেল ভাই, তখনই যে কি অবস্থা। আব্বু বুঝছে না আম্মুর কথা, আম্মু বুঝছে না আব্বুর কথা। তখন আম্মুর মাঝে শুরু হয় কান্না জড়িত তুমুল বাকবিতণ্ডা। কিন্তু নানু দেখলো ওই অশরীরী জিনটা যে ভাইয়াকে নিয়ে চলে গেল। তখন নানু বলল, এই কথা শুনে আম্মু একটা চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলে। এবার শুরু হয় চিল্লাচিল্লি আর কান্নাকাটির শোরগোল। আমাদের বাড়িটা বেশ বড়, এমন চিৎকারে আর শোরগোল শুনে সবাই জড়ো হয়ে যায়। তখন কারো বুঝতে বাকি রইল না এটা অশরীরী জিন বা ভূত ছিল, যা আব্বুর ফেস ধরে এসেছিল। আমার ভাইয়াকে নিয়ে গেল। তখন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও আমার সেই অবুঝ ভাইটিকে পাওয়া গেল না। অনেক কবিরাজ খোনারের কাছে শরণাপন্ন হয়, কিন্তু কোনো লাভ হয়নি। তারা কোনো উপায় বের করতে সক্ষম হয়নি। রাসেল ভাই, এই ঘটনা এতটুকুতে শেষ করতে পারলে ভালোই হতো, দুঃখ লাঘব হতো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঘটনা আরেকটু বাকি আছে, যার জন্য কেউ প্রস্তুত ছিল না। যখন আমরা সবাই খোঁজাখুঁজি করে না পেয়ে কান্নাকাটি করে ঘুমিয়ে গেছি, তখন ভোর রাতে মুয়াজ্জিনের আজান শুনে আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু নামাজ পড়তে থাকে। তখন অজু করতে বের হবে। তখন আম্মু এমন সময় এমন ঘটনার সাক্ষী হবে তা কখনো কল্পনাও করতে পারেনি। আম্মু যখন দরজা খুলে বের হয়ে প্রথম পা দিল, তখন আম্মু ওই পা মাটিতে পড়ল না, পড়ল আমার সেই ভাইটির ওপরে। আম্মুর পায়ে জুতা ছিল, তাই বুঝতে পারিনি পায়ের নিচে কি পড়ল। আম্মু যখন হ্যারিকেন নিয়ে আসলো, তখন আলোতে ভেসে উঠল আমার পিচ্চি ভাইটার মৃত লাশ। রাসেল ভাই, আপনি একটু চিন্তা করুন আমার আম্মুর কি অবস্থা হলো। আম্মু তখন এত কিছু ভাবছিল না, ভাইয়ার মৃত নাকি জীবিত। আম্মু তো ভাইয়াকে পেয়েই শুধু আদর করছে। তখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এলো আম্মুর পাশে। সবাই দেখছে ভাইয়া মারা গেছে। রাতের সব শীত যেন ভাইয়ার সেই পিচ্চি শরীরের ওপর দিয়ে বয়ে গেছে, হাত পা যেন জমে গেছে। আম্মুর তখন একটু পাগলের মতো অবস্থা হলো, কি করবে কি করছে কিছুই বুঝতে পারছে না। যখন আম্মু একটু স্বাভাবিক হলো, তখন আম্মু জানতে পারলো ভাইয়াকে তারা মেরে এরপর চলে গেছে। তখন আম্মুর আর কি করার ছিল। তখন আমার দুঃখিনী আম্মু আবার সেন্স হারিয়ে ফেলে। লেখা আছে, আমি সেভাবেই শুরু করছি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার নাম ইউসুফ আহমেদ রনি, থাকি ঢাকা কাঁঠাল বাগান। আমি ভূত এফএম এর অনেক বড় ভক্ত ছিলাম। 2010 থেকে 2019 সাল ভূত এফএম এর শেষ পর্যন্ত সাথেই ছিলাম। একটা সময় ছিল বন্ধু বান্ধবরা মিলে সারা রাত জেগে ভূত এফএম এর পার্টিও করতাম। সময়গুলো অনেক মিস করি। ভূত এফএম স্টুডিওতে এসে নিজের সাথে অনেক অনেক ঘটে যাওয়া ঘটনা শেয়ার করারও ইচ্ছা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসা হয়নি। যাক সে কথা, মূল ঘটনায় আসি। সাল 2005। আমার বড় বোনের বিয়ে হয় গ্রামে, কিন্তু আমাদের বেড়ে ওঠে ঢাকাতেই। আর আমার বয়স তখন 7 বা 8। যাই হোক, বিয়েটা ঠিকঠাক হয়ে যায়। বিয়ের 1 বছর পর 2006 সালের শেষে আমার বোনের একটি ছেলে সন্তান হয়, কিন্তু শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা যায়। এতে আমার বোন, আমার মা সবাই ভেঙে পড়ে। শাশুড়ি বাড়ির লোকদের কাছে অনেক উল্টাপাল্টা কথাবার্তা শুনতে হয় আমার বোনকে নিয়ে, কারণ প্রেগনেন্ট থাকা অবস্থায় আমার বোন ঢাকায় চলে আসে আমাদের বাসায় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু আমার বোন অনেক শক্ত মনের মানুষ। সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে কেটে যায় আমার বোনের আরও একটি বছর। সাল 2007 নভেম্বর মাস। আমার বোন প্রেগনেন্ট। ভালো চিকিৎসার জন্য আবার ঢাকায় আমাদের বাসায় চলে আসে আমার বোন। আগের বারের চাইতে এবারের যত্নটা অনেকটাই বেশি, কারণ আগের বার যা যা হয়েছে সব আমাদের ভুলের কারণে হয়েছে। আমার মা
চালিয়ে দিয়েছে, তাই এবার আর কোনো ভুল বা যত্ন বা চিকিৎসায় কমতি রাখা যাবে না। আমি অনেক খুশি মামা হব, কিন্তু হঠাৎই একদিন আমার বোন বলে যে তার পেটের বাচ্চা আছে, তার কোনো সারা শব্দ নেই, 2 দিন হয়ে গেছে, পেটে কোনো নড়াচড়া নেই। আমার মা বললেন তাকে আগে কেন জানানো হলো না। আমার মা কাউকে কিছু না বলে আমার বোন আমাকে নিয়ে এক ওঝার কাছে গেলেন। আমি অনেক ছোট, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, আমার মা আমার বোনকে ডাক্তারের কাছে না নিয়ে ওঝার কাছে কেন যাচ্ছেন। আমার বোনকে নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে কখন শুনুন। আমি যখন ওঝার বাসার গেটে ডান পাটা রাখি, তখনই ওঝা আমাকে দেখে চমকে গেলেন এবং আমার মাকে বললেন, ও কেমন আছে, মানে আমি কেমন আছি। আমার মনে কেমন একটা যেন খটকা লাগলো। যাই হোক, আমার বোনের মুখের দিকে তাকিয়ে আমি ও সব কিছুক্ষণের জন্য ভুলে গেলাম। আর ওঝাকে দেখেও ওরকম মনে হয়নি যে আমরা টিভিতে বিভিন্ন হরর মুভিতে যেমন দেখেছি সেরকম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওঝা আমার বোনকে দেখেই বলে উঠল, ওকে এখানে নিয়ে এসেছিস কেন, ওর পেটের বাচ্চা তো আর বেঁচে নেই। কথাটা শুনে আমার বোনের মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মা চিন্তিত হয়ে যান, কাকে কিভাবে কি বলবে, বোনের শ্বশুর বাড়িতে খবরটা কিভাবে দেবে। এরপর ওঝা বলল, সব সমস্যা তোর এই ছেলের কারণে, তোর ছেলেকে দেখে রাখিস। এরপর আমাদের পানি পড়া দেন, শুধু আমরা সেটা নিয়ে চলে আসি। কিছুদিন যাবার পর আমি মাকে জিজ্ঞেস করি, ওঝা যে বলল সব সমস্যা আমার জন্য হয়েছে, আমি তো কোনো সমস্যার সম্মুখীন হইনি, কিন্তু ওঝা আমার দোষ কেন দিল। অনেকবার জিজ্ঞাসা করার পর মা বলতে বাধ্য হলো, সাল 1997। আমি তখন মার গর্ভে। আগেই বলে রাখি, আমার বাবা ছিলেন তখন একজন আনসার, রাতে বাসায় থাকতেন না। রাতে আমার মা, 2 ভাই এবং বড় বোনকে নিয়ে ঘুমতো আমার মা, আর আমি মায়ের গর্ভে। কোনো এক রাতে আমার মা ঘুমের ঘরে দেখছেন কে যেন আমার মাকে বলছে, তোর এই ছেলেটাকে আমায় দিয়ে দে। আমার মা ঘুমের মধ্যেই তার সাথে তর্ক করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে এবং সকালবেলা বাবা বাসায় আসে এবং রাতের ঘটনা খুলে বলে, কিন্তু বাবা বিষয়টা সেরকম আমলে নেন না। কোনো রকম পানি পড়া খাইয়ে দিলেন মাকে। পরে আমার মায়ের কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার মা চিন্তায় পড়ে যায় যে এই যে পেটে তার ছেলে আছে না মেয়ে আছে, স্বপ্নে আসা এই লোক জানলো কিভাবে, এবং ছেলেই বা কেন চাইবে। আমার মা জানতেন না তার পেটে ছেলে আছে নাকি মেয়ে। তখন বাংলাদেশে এরকমভাবে জানার প্রচলনও ছিল না যে আগে থেকে সবকিছু জানা যাবে, ছেলে হবে না মেয়ে হবে, মানুষজন এরকম করতো না বেসিক্যালি। যাই হোক, একে একে দিন কেটে যায়, মা সবকিছু ভুলে গেল। আল্লাহর রহমতে আমার জন্ম হলো সুস্থ সবল। এরপর 2002 সালে আমার একটি ছোট বোন হলো। এখন শুনুন ওঝা আরও কি বলেছিলেন আমার মাকে। ওঝা বলেন, তোর এই ছেলেকে তোর কাছে কেউ কখনো তোর কাছে চেয়েছিল? মা তখন হ্যাঁ বলে। ওঝা বললেন, তুই তখন দিবি না বলে স্বপ্নে তার সাথে তর্ক করেছিলি? মা হ্যাঁ বলেন। আর এই না বলাটাই ছিল আমার বোনের জন্য কাল। এসব শোনার পর আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। যাক, আস্তে আস্তে দিন কেটে যাচ্ছে, সব ভুলতে শুরু করলাম। আমার বোনের 2008 সালে একটি মেয়ে হয় সুস্থ, কিন্তু আগের 2 সন্তানই ছিল, যেগুলো দুটোই মারা গিয়েছে। আবারও দিন যাচ্ছে দিনের মতোই, কিন্তু সামনে যে আমার বিপদ বাড়ছে তা আমার জানা ছিল না। এক রাতে আমি মায়ের সাথে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে আমার ঘুমটা হালকা হয়ে যায় একটি শব্দে। শব্দটা আসছিল আমার মাথা বরাবর দরজার ওপাশ থেকে। আগেই বলে রাখি, আমি আমার মায়ের সাথে ফ্লোরে ঘুমাতাম, পশ্চিম দিকে মাথা দিয়ে। যাই হোক, শব্দটা অচেনা একটা ভয়েস আমার নাম নিয়ে আমাকে ডাকছে, রনি। প্রথম ডাকে আমি ভয় পেয়ে যাই, দ্বিতীয় ডাকে আমি কম্বল পেঁচিয়ে ফেলি পুরো শরীরে। যেহেতু শীতের রাত ছিল, সেকেন্ডের মধ্যে আমি দেখার চেষ্টা করি বাইরে কে আছে। আমি কম্বল থেকে মাথা বের করে দরজার কাছে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে মাথা নিচু করে তাকিয়ে দেখলাম বাইরে অনেক আলো জ্বলছে। এবং তৃতীয় ডাক শোনার পর সাথে সাথে আমি চিৎকার দিয়ে উঠি, আমাকে ডাকছে, আমাকে ডাকছে, আমাকে ডাকছে। ঘরের সবার ঘুম ভেঙে যায়। মা, ভাইয়া, ভাবি সবাই জিজ্ঞেস করছে কে ডাকছে। আমি বললাম জানি না, বাইরে থেকে কে যেন আমাকে ডাকছে নাম ধরে। 3 তলা পুরো বাড়িতে কাউকে খুঁজে পায়নি আমার ভাই। সেই রাতে আমার মা আমাকে পানি পড়া খাইয়ে দেয়। এরপর থেকে আমি কখনো একা ঘুমাতে পারতাম না, কারণ দিন বা রাত যখনই হোক আমি ঘুমাতাম তখনই বোবায় ধরে ফেলত, যাকে সায়েন্সের ভাষায় স্লিপিং প্যারালাইজড বলে। এমন চলে পুরো 8-9 মাস। এরপর আমাকে হুজুর দেখানো হয়। হুজুর আমাকে টানা 1 সপ্তাহ দেখেন, কিন্তু আমাকে কিছুই বলেন না। সবকিছু আমার বাবাকে বলে যেত এবং শেষের দিন আমাকে একটি তাবিজ দিয়ে যায়, কিন্তু তাবিজে কোনো কাজ হয়নি। এবং আমি দেখলাম আমাকে নিয়ে আমার মা অনেক টেনশন করছে, তাই কোনো সমস্যা হলেও এগুলো আমি আমার পরিবারের কাউকে বলি না।
রাসেল ভাই, এই ছিল প্রথম পার্ট। আশা করি এই ঘটনার সত্য ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। পরের পার্টে আমি বাকি অংশ লিখব, যা জীবনে পুরো পাল্টে দিয়েছে আমার মনে হয় যে আপনি পুরো দুটো পার্টই একসাথে লিখলে পারতেন, কারণ এই ঘটনাটা খুব বেশি একটা বড় না। আমি আশা করব যে আপনারা ঘটনা পাঠাবেন আমাদেরকে আরো বেশি বেশি, এবং যারা ঘটনা পাঠাবেন তাদেরকে বলি যে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটা বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ভাবে লেখা আছে সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমি ভূত.com এর নিয়মিত শ্রোতা। আমি ঘটনাটি পড়ে শোনাবার অনুরোধ করছি। ঘটনাটির সূত্রপাত 2019 সালে ঘটে। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আমিও আমার বন্ধু রাজীব ফরিদপুরের অচিনতলা নামক একটি জায়গায় যাই। সেখানে 200 বছরের চাইতেও পুরনো একটি বটগাছ রয়েছে। আমার বাসা ফরিদপুর হওয়ায় আমিও আমার বন্ধু রাজীব সাইকেল নিয়ে অচিনতলা গাছটির উদ্দেশ্যে রওনা করি। গাছটি দেখে আমরা অবাক হয়ে যাই, কারণ গাছটি ছিল খুবই বড় এবং গাছের ডালগুলো অনেক জায়গা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমরা নিজেকে আর সামনে রাখতে পারলাম না। ছবি তোলার জন্য গাছটির কিছুটা উপরে উঠে পড়লাম। সেখানে দেখতে পেলাম কিছু খুচরো টাকা পয়সা, কানের দুল ইত্যাদি রাখা আছে। বলে রাখা ভালো, গ্রামের মানুষ তাদের কোনো সমস্যা সমাধানের জন্য গাছের উদ্দেশ্যে মানত করে। সেই মানত পূরণ হলে গাছের একটি স্থানে টাকা দিয়ে যায়। আমরা সেখানে দেখতে পেলাম একটি সোনার কানের দুল। আমি তখন বেশি কিছু না ভেবে কানের দুলটি বাসায় নিয়ে যাওয়ার জন্য পকেটে রাখলাম। তার কিছুক্ষণ পরেই গাছটির পাশ দিয়ে একটি বৃদ্ধ লোক যাচ্ছিল। সে আমাদের দেখে খুব রাগ প্রকাশ করলেন। আমরা জুতা পরে সেই গাছের ওপরে উঠেছি। আমরা তখন কোনোভাবে তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরে ওই কানের দুলটি একটি ডায়েরিতে রেখে দেই। সেদিন রাতে আমি স্বপ্ন দেখি কেউ আমাকে জোর করে সেই অচিন গাছে ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। আমি ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিলাম না, ভুলে গেলাম। এরপর আমি ধীরে ধীরে অসুস্থ হতে থাকি। অনেক ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাই না। একদিন রাতে আমি স্বপ্নে দেখতে পাই একটি কালো ছায়া আমার সেই কানের দুলটি ফিরিয়ে দিতে বলছে। আমি তখন ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পারি। আমি অসুস্থ থাকায় আমার বন্ধু রাজীবকে ডেকে সবটা খুলে বলি, আর সেই কানের দুলটা সেখানে ফেরত দিয়ে আসতে বলি। রাজীব কানের দুলটি ফেরত দিয়ে আসলে কিছুদিন পর আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি। সে সকল বাজে স্বপ্ন আমি আর দেখতে পাইনি। ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর 3 মাস পর আবার নতুন করে একটি ঘটনা ঘটে। তখন আমার বড় বোন কলেজে কিছুদিনের জন্য ছুটি থাকায় আমার বোন সীমা আর আমি আমাদের খালাবাড়িতে বেড়াতে যাই। আমার খালাবাড়ি যাওয়ার পর দিন রাত 12টা বা 12:30টার দিকে আমার বাবার মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করার পর বাবার মুখটা কেমন অন্ধকারে ছেয়ে যায়। আমি ব্যাপারটা জানতে চাইলে বাবা কিছু না বলে আমার কাকাকে আর আমার সাথে নিয়ে খালার বাসার দিকে রওনা দেয়। অনেক রাত হওয়ায় কোনো গাড়ি না পাওয়ায় বাবা পরিচিত একটি অটো ড্রাইভারকে কল করে আমাদেরকে নিয়ে যেতে বলে। খালার বাসাটায় যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। খালার বাড়ি পৌঁছানো অবধি আমি, বাবা আর কাকার মুখে শুধু দুশ্চিন্তা দেখতে পেলাম। খালার বাড়ি পৌঁছে দেখতে পেলাম খালা আর মা মিলে আমার বোনকে ধরে আছে। একজন হুজুর আমার বোনকে ধমক দিয়ে বলছে, কেন এসেছিস, কি চাস, কেন এই মেয়েটিকে কষ্ট দিচ্ছিস? কিন্তু আমার বোন সীমা কিছু বলছিল না। সীমা শুধু তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ করছিল। হুজুর কিছু করতে না পারায় হাল ছেড়ে দেয়। আমি কিছু দোয়া পড়ে দিচ্ছি, রাতে আর কিছু হবে না, সকালে একটি বড় হুজুরের ঠিকানা দিয়ে যাচ্ছি, তার কাছে নিয়ে যান, এই বলে হুজুর রাতে চলে যায়। তখন সীমা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমরা কেউ সারা রাত ঘুমাতে পারিনি। আমরা সীমাকে নিয়ে হুজুরের দেয়া সেই ঠিকানায় যাই। সেখানে যাওয়ার পর সীমার মধ্যে থাকা জিনকে হাজির করানো হয়। হুজুর আমাদের জানায় আমি সেই কানের দুলটি নিয়ে আসার জন্য এসব ঘটনা ঘটেছে। আসলে সেই কানের দুলটি কেউ কোনো একটি কারণে মানত করে রেখেছিল। আমি সেটি নিয়ে আসায় একটি জিন আমার সাথে চলে আসে। সেই কানের দুলটি আমি ফেরত দেওয়ার পরেও সে আমার ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমার ক্ষতি করতে না পারায় সে সুযোগ পেয়ে আমার বোনকে আসর করে। এরপর হুজুর জিনটিকে পুড়িয়ে ফেলার অনেক ভয় দেখিয়ে তাকে চলে যেতে বলে। হুজুরের কথা মতো জিনটি চলে যায় এবং এরপর আমরা বাসায় আসি। বাসায় আসার পর সীমা আমাদের জানায় খালার বাড়িতে যাওয়ার পর সে চুল খোলা রেখেই শুয়েছিল। কিছুক্ষণ পর সে দেখতে পেল জানালার বাইরে দিয়ে একটি অবয়ব তার দিকে তাকিয়ে আছে এবং তারপর তার কিছু মনে নেই। এরপর থেকে আর তার সাথে এমন কিছু ঘটেনি। তো এই ছিল ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লেখায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। মোহাম্মদ
সাফিন শেখ আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আর আমরা চাই আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে এবং নেক হায়াত দান করে, যেন ভূত.com শুনতে পারি আজীবন। যাই হোক, আমি সাবিনা খাতুন নাটোরের গুরুদাসপুর থেকে বলছি। আজ আমি আমার ছোট খালার সাথে ঘটে যাওয়া এবং আমার খালুর রহস্যজনক মৃত্যুর সত্য ঘটনা বলবো। আগেই বলে রাখি, এই ফার্স্ট ঘটনা পাঠালাম, যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর থানার গোপীনাথপুর গ্রামে, তাই স্টুডিওতে আসা সম্ভব না। আমি চাই রাসেল ভাই আপনি ঘটনাটা ভালো লাগলে ভূত.com-এ পড়ে শোনাবেন, কারণ আপনার কণ্ঠে ঘটনা শুনতে ভালো লাগে। আমি ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। লাইভ শুনতে না পারলেও অপেক্ষায় থাকি কখন সকাল হবে আর ভূত.com ডাউনলোড করে শুনবো। আমি ভূত.com আর ভূত FM-এর এমন কোনো এপিসোড নেই যা শুনিনি। আর অনেক জ্বর নিয়েও আমার জীবনের প্রথম ঘটনা লিখতে বসলাম। মূল ঘটনায় যাই। আমার খালা এবং আমাদের বাড়ি এ পাড়া ও পাড়া, মানে আমার মা এবং খালার গ্রামেই বিয়ে হয়েছে। উত্তর পাড়া খালার বাড়ি, দক্ষিণ পাড়া আমাদের বাড়ি। আর মাঝখানে জঙ্গল, মানে ভিটা মাটি তো জঙ্গল টাইপের। পাকা রাস্তা দিয়েও যাওয়া যায়, একটু ঘুরে যেতে হয়। সেই জঙ্গলে রয়েছে বাঁশঝাড়, আম বাগান, লিচু বাগান, নানা রকমের জংলি ছোট বড় গাছ। আবার কেউ কেউ ফসলও ফলায়, যেমন বেগুন, হলুদ, শিম ইত্যাদি। সেখানে আমাদের খালাদেরও জমি আছে, যেখানে হলুদ, বেগুন আর গরুর জন্য ঘাস চাষ করা হয়েছে। তো রোজ সেগুলো দেখাশোনা বা পরিচর্যার কাজে আসতে হয় সেখানে। তো ঘটনাটা এবার রোজার কিছুদিন আগের। আমার খালা প্রতিদিনের মতো সেদিনও এলেন সেই জমিতে দেখাশোনার জন্য আর কিছু সবজি নিতে। তখন বেলা আনুমানিক সকাল 10টা বা 11টা হবে। আমার খালা খেতে এসে দেখলেন ক্ষেতের আইলে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে খালার পরিচিত এক প্রতিবেশী বৌমা করে বিনিয়ে বিনিয়ে কাঁদছে, যার বাড়ি আমার খালার বাড়ির একদম সাথেই। তখন খালা চিন্তা করলেন, কিরে, বউকে তো এই মাত্র বাড়িতে দেখে আসলাম, এখন দেখি বউ এখানে দাঁড়িয়ে কাঁদছে, কি এমন হলো তার? কি হলো বৌমা? তোমাকে আমি খেতে আসার সময় ছেলেকে ভাত খাইয়ে আসতে দেখলাম, তো তুমি এখানে কখন কিভাবে এলে? কি দিয়েই বা এলে? আর কি হয়েছে তোমার? কাঁদছো কেন? খালার কথার কোনো উত্তর দিল না বৌমা। খালা তখন আবার ডাকলো, বৌমা, ও বৌমা। আর তখনই ওই ঘোমটা দেয়া মহিলা কর্কশ গলায় বলে উঠল, খবরদার, আমাকে মা বলবি না। কে তোর মা? আমি কারো মা না। যেই এই কথা বলেছে রাসেল ভাই, আমার খালা ভালো করে তাকিয়ে দেখল সেই ঘোমটা দেয়া মহিলা মাটি থেকে এক হাত উঁচু দিয়ে শূন্যে ভেসে হেঁটে চলে যাচ্ছে। যেই না আমার খালা দেখেছে, এক দৌড় দিয়ে বাড়ি চলে গেছে, আর পেছনে তাকায়নি। বাড়িতে গিয়ে সবার সাথে ঘটনাটা শেয়ার করেছে। আমার মাও সেদিন খালার বাড়িতে গিয়েছিল কোনো একটা কারণে, তো মাকেও বলে কথাটা। তো মা বলে, তুই ভয় পেয়েছিস? খালা বলে, না, আমি ভয় টয় করি নাই অবশ্য, কিন্তু রাতে খালাতো ভাই কল দিয়ে বলে তার মায়ের প্রচুর জ্বর। তারপর আমার মা পরের দিন সকালে গিয়ে খালাকে অনেক বকাঝকা করে কবিরাজের কাছে নিয়ে পানি পড়া ও ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসে। তার কিছুদিন পর খালা আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। এখন বলি আমার সেই খালুর সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার খালুর মৃত্যুর রহস্য। আমার খালু ছিলেন একজন কৃষক এবং খুবই ভালো মনের মানুষ, যাকে আমরা কোনোদিন কারোর সাথে ঝগড়া বিবাদ বা মারামারি করতে দেখিনি কখনো। গতবার কোরবানি ঈদের 2 মাস আগে আমার খালু মারা যায়। কিভাবে বলছি। সেই হলুদ ক্ষেতে যেখানে আমার খালা ভয় পেয়েছিল, সেই ক্ষেতে সেবারও হলুদ চাষ ছিল। একদিন আমার খালু হলুদ ক্ষেত পরিষ্কার করার কাজ করছিল। আমার খালা খালুকে হলুদ ক্ষেত পরিষ্কার করার কাজে সাহায্য করছিল। তখন ক্ষেতের এক পাশে দাঁড়িয়ে থাকা মেহগনি গাছের বড় একটা ডাল মরমর করে ভেঙে পড়ে গেল। একটুর জন্য খালুর মাথায় পড়ে নাই। তখন খালা এবং খালু দুজনে অবাক হয়ে গেল আর ভয়ও পেল, কারণ কোনো ঝড় বৃষ্টি ছাড়া এরকমভাবে ডাল পোকাতেও ধরেনি, তাহলে মাথার উপরে ভেঙে পড়বে কেন? ওই সময় খালা খালু ছাড়া ওখানে কেউ ছিল না। পরে খালা খালু সেদিনের মতো কাজ রেখেই বাড়িতে চলে আসে। এসে সেদিনও সবাইকে ঘটনাটি বলে। তো সবাই বলে যে ওখানে খুব খারাপ জিন্নের বসবাস, তুই কি জানিস না? খবরদার ওখানে যাস না একা। খালু কথাটা তেমন আমলে নেয় না
এবং বলে কিছু হবে না, আল্লাহ ভরসা। যাই হোক, তার কিছুদিন পর খালু আবার সেখানে কাজে যায় এবং কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। এক পর্যায়ে খালু বাড়িতে চলে আসে, এসে হাত মুখ ধুতে গিয়ে খেয়াল করে তার স্যান্ডেল কোথায়। তখন সন্ধ্যা গড়িয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। আর রাসেল ভাই জানেন তো, গ্রামে মাগরিবের আজানের পর রাত নেমে আসে, তারপর যদি হয় জঙ্গল, তাহলে কেমন হতে পারে, বিদঘুটে অন্ধকার। তখন খালুর মনে পড়ল তিনি তো স্যান্ডেল হলুদ খেতে রেখে চলে এসছেন। আবার গেলেন স্যান্ডেল আনতে সেই জঙ্গলের ভেতর হলুদ খেতে এবং নিয়েও আসলেন এবং খালাকে বললেন, এই শুনেছ, স্যান্ডেল আনতে গিয়ে তো একটা কাজ হয়েছে। আমি অবশ্য ভয় করিনি। কিন্তু কি ঘটেছে সেটা না বলেই তিনি চলে যান। খালা মাছ দিয়ে ভাত রান্না করেছে। খালু সেদিন আর কোথাও গেলেন না ঘুরতে, তাড়াতাড়ি খেতে বসলেন এবং খাওয়া দাওয়া শেষে খালাকে বললেন, আমাকে ধরে ওঠাও, আজ আমি অনেক খেয়ে ফেলেছি। এই বলে মজা করছিলেন। খালা শুনে রাগ করে বললেন, খাওয়ার পর এসব কি কেউ বলে? খালু হাসতে হাসতে ঘুমোতে চলে গেলেন। এক সময় রাত 9টা-10টার দিকে খালুর ঘুম ভেঙে যায় এবং বমি হতে থাকে। অনেক অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই সিএনজি ডেকে নাটোর সদর হাসপাতালে নেয়ার পথে খালু মারা যায়। কিন্তু খালুর সাথে সেদিন সন্ধ্যায় কি হয়েছিল বা তিনি কি দেখেছিলেন সেটা আজও অজানাই রয়ে গেল। কিন্তু আমরা নিশ্চিত যে খালু ভয় পেয়েই মারা গেছেন, না হলে তিনি কেনই বা ভয়ের কথা বলবেন। খালুর মৃত্যুর পর আর খালার ভয় করার কিছুদিন আগেও ওখানকার একজন লোক, যার নাম মান্নান, ওই লোকও ওখানে দিনের বেলায় ওই ঘুমটা দেয়া মহিলাকে দেখে ভয় পেয়ে মরতে বসেছিল। অনেক চিকিৎসার পর সে সুস্থ হয়। অনেকেই বলে, বিশেষ করে আমার মা বলে, ওই জায়গায় নাকি অনেক বড় পুরনো একটা তেঁতুল গাছ ছিল। ওই গাছে ভয়ানক কিছু বাস করত, যা এখনো দিনের বেলাতে দেখা যায়। ওখানে আরো অনেকেই অনেক কিছু দেখেছে বা এখনো দেখে। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন রাসেল ভাই। আমার কাছে আরও ঘটে যাওয়া ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো তিনি পাঠাতে চেয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা পাঠানোর জন্য। আশা করছি যে আপনার ঘটনা সবার ভালো লাগবে। লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে যায়, আমরা অনেক কিছু প্রত্যক্ষ করি, সেটা আমরা কোনোভাবে বুঝতে পারি না। কিন্তু যখন আমাদের সাথে অতিমাত্রায় খারাপ কিছু ঘটে, তখন আমরা সেটা বুঝতে পারি এবং তখন সেটার উপস্থিতি টের পাই। তেমনি আমাকে একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল, আর এই ঘটনা আমার কাছে চিরজীবন সাক্ষী হয়ে থাকবে। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি সবসময় ভালোর দলে আছেন। আমি সিলেটে থাকি, তাই স্টুডিওতে আসা সম্ভব নয় অনিবার্য কারণে। ঘটনাটা শুরু করছি। ঘটনা ঘটেছিল আমার সাথে 2019 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়তাম। সে সময় আমি ভূত প্রেটে মোটেও বিশ্বাসী ছিলাম না। যেদিন থেকে আমার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন ছিল শনিবার, ঘোর অমাবস্যা। সেদিন বিকেলে একটি প্রাইভেট টিউশনে পড়তে গিয়েছিলাম। পড়া শেষ হতে হতে রাত 9টা বেজে যায়। ওখানে যারা পড়ে তাদের বাড়ি স্যারের বাসা থেকে অনেক কাছে, কিন্তু স্যারের বাসা থেকে আমার বাড়ি অনেক দূর। তাই স্যার আমাকে বললেন আজ রাতে ওনার বাসায় থেকে যেতে। স্যার অনেক জোরাজুরি করলেন, কিন্তু আমি স্যারের কথায় রাজি না হয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। গ্রামের রাস্তা, তাই রাত 9টা মধ্যরাতের সমান। একটা গাড়ি তো দূরের কথা, লোকজনও চোখে পড়ছে না। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে হাঁটা লাগালাম। প্রায় 6-7 মিনিট হাঁটার পর একটা বাস ঝাড় পড়ে। সেই রাস্তা দিয়ে আরো প্রায় 7 মিনিট হাঁটলে তারপরে আমাদের বাড়ি। যাই হোক, বাঁশঝাড়ের কাছে আসতেই আমার শরীরে কেমন যেন একটা ছমছমে অনুভূতি হলো। আমি মনে মনে ভাবলাম, দূর, আমি ওইসবে বিশ্বাসী নই, এসব আবার হয় নাকি। আমি ওইসব চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাঁটা লাগালাম। আমি যখন হাঁটতে হাঁটতে বাঁশঝাড়ের আরো গভীরে চলে এলাম, হঠাৎ অনেক দূর থেকে ভেসে আসা একজন মহিলার কান্নার শব্দে আমি থমকে গেলাম। কান্নার শব্দটা এত ভয়ঙ্কর ছিল যে আমার মস্তিষ্ক পর্যন্ত কেঁপে উঠছিল যেন। আমি আর সহ্য করতে না পেরে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকারের সহিত জিজ্ঞেস করলাম, কে কাঁদছেন? অনুগ্রহ করে আমার কথার উত্তর দিন। কে কাঁদছেন ওখানে? কোনো উত্তর নেই। তার চেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, সাথে সাথে কান্নার শব্দও বন্ধ হয়ে যায়। আমি নিজেকে সান্ত্বনা দিলাম, এসব কিছু না, মনে হয় ওই মহিলার কোনো অনেক দিনের বেদনাদায়ক কষ্ট জমে আছে, তাই অমন আর্তনাদ করে কাঁদছে। ওই সব বলে নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে দ্রুত পা চালিয়ে নিজের বাড়িতে চলে এলাম। ওই দিন খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে রাত প্রায় 12টার মতো বেজে যায়। যখন আমি গভীর ঘুমে নিমগ্ন, তখন হঠাৎ দরজায় খট করে শব্দ। আমার ঘুম ভেঙে যায়। আমি বিরক্ত হয়ে বললাম, কে এত রাতে?
এই বলে তন্দ্রাচ্ছন্ন হয়ে বিছানা থেকে উঠে দরজা খুললাম। দরজা খুলে খুবই আশ্চর্য হলাম, বাইরের দরজায় কেউ নেই। এবার আমি রাগান্বিত হয়ে বললাম, ফাজলামি করার আর জায়গা পান না? কে এসব রাতে বিরক্ত করেন? এই বলে আমি যেই না দরজা বন্ধ করতে যাব, তৎক্ষণাৎ একটি গরম বাতাস এসে আমার ঘরের ভেতরে ঢুকলো। আমি এসব বিষয় গ্রাহ্য না করে দরজা বন্ধ করে আবারও শুয়ে পড়ি। কতক্ষণ সময় কেটে গেছে জানি না, হঠাৎ গলায় প্রচণ্ড ব্যথা অনুভব করি, আর তখনই আমার ঘুম ভেঙে যায়। এবং আমি যা দেখি তা বলা বাহুল্য। দেখি কিছু একটা আমার বুকের উপরে বসে আছে আর আমার গলা টিপে ধরেছে। কি বিভৎসতার চেহারা! দেখে মনে হচ্ছে নাক, মুখ, চোখ একত্র করা। চোখের মধ্য থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর মুখ দিয়ে লালার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে, এবং গলা থেকে আওয়াজ বের হচ্ছিল না। চিৎকার দেওয়ার শক্তি পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি। তৎক্ষণাৎ বিভৎস কালো মূর্তিটা ভয়ঙ্কর আওয়াজ করে বলতে শুরু করলো যে আমি নাকি তার কান্নার শব্দে সাড়া দিয়েছি, এবং সে আরও বলে যে এই পর্যন্ত তার কান্নার শব্দে যারা যারা সাড়া দিয়েছে তারা তার রাজ্যের বাসিন্দা হয়ে গেছে, এবং আমারও নাকি নিস্তার নেই, এবং সে আমাকে নিতেই এসেছে। এই বলে কালো মূর্তিটা আমার গলা থেকে হাত ছেড়ে দিয়ে আমাকে টেনে ধরে উঠালো। ওই বিভৎস মূর্তিটা আমার গলা থেকে হাত ছাড়ার পর আমি চিৎকার দেওয়ার শক্তি ফিরে পেলাম। আমি মা বলে জোরে একটা চিৎকার দিলাম। আমার আর কিছু মনে নেই, আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। পরের দিন জ্ঞান ফিরতে আমি আবিষ্কার করি আমার মা বাবার বিছানাতে আমি। মা আমাকে ভারাক্রান্ত সুরে জিজ্ঞাসা করছেন, কিরে, কি হয়েছে তোর? তুই তো খাটের নিচে সেন্সলেস অবস্থায় পড়েছিলি। আমি মাকে সমস্ত ঘটনা খুলে বললাম। মা ঘটনা শুনে আমাকে অনেক বকাবকি করলেন এবং বললেন, তোকে কে বলেছিল ওই বাঁশ ছাড় দিয়ে আসতে? তুই কেন মেন রোড দিয়ে এলি না? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার অবস্থা। আমি মাকে বললাম আমার জন্য পানি আনতে। মা আমার জন্য পানি আনতে গেলেন। কিছুক্ষণ পর মা একটি কাচের গ্লাসে করে পানি নিয়ে এলেন। কেমন যেন একটা অদ্ভুত কণ্ঠে মা আমাকে বললেন, এই নে ধর পানি। আমি মায়ের এই অদ্ভুত কণ্ঠ শুনে মাকে বললাম, মা, আপনি কিছু মনে নিবেন না, আমি আপনাকে একটা কথা বলবো। মা আবারও অদ্ভুত কণ্ঠে বললেন, না, কিছু মনে করব না, কি বলবি বল। আমি বললাম, আপনি এই তো সুস্থ স্বাভাবিক সুরে কথা বলে আমার জন্য পানি আনতে গেলেন, কিন্তু এখন আপনার কণ্ঠ কিরকম যেন অস্বাভাবিক, অদ্ভুত। আপনি কি অসুস্থ? এবার মা রাগান্বিত হয়ে এক প্রকার গর্জন করে বলে উঠলেন, আমি সুস্থ না অসুস্থ এসব নিয়ে তুমি কি করবে? তুমি পানি খাও। ও হ্যাঁ মা, পানি তো খাওয়া হয়নি। আমি পানি খাওয়ার পর মায়ের হাতের গ্লাসটা দিয়ে বলি, নিন, গ্লাসটি নিন। গ্লাসটা দেওয়ার সাথে সাথেই মা হঠাৎ যেন কোথায় মিলিয়ে যান। তৎক্ষণাৎ রান্নাঘর থেকে মা পানি নিয়ে আমার রুমে আসেন। আকাশ, নাও বাবা, পানি খাও। আমি ভয়ার্থ কণ্ঠে মাকে জিজ্ঞেস করি, আপনি তো এখনই আমাকে পানি খাইয়ে গেলেন, আমি আপনার সামনেই পানি খেলাম, কিন্তু আপনি আবার কোথায় যেন মিলিয়ে গেলেন, তারপরে আবার পানি নিয়ে এলেন, আর আপনি হঠাৎ এভাবে মিলিয়ে গেলেন কিভাবে? এসব তুই কি বলছিস আকাশ? আমি তো মাত্রই পানি নিয়ে এসেছি। তুই মনে হয় ভয়ের ঘোরে খুন কিছু দেখেছিস। বিশ্বাস করুন মা, ভুল হতে পারে না। মা বুঝে ফেললেন যে কি এসেছিল। মা তখন আমাকে সান্ত্বনা দিলেন, কিন্তু তৎক্ষণাৎ আমার মুখের ভেতর থেকে অজস্র রক্ত বের হতে লাগলো, প্রচণ্ড বমি হতে লাগলো। দ্রুত আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু আরেকটি দুঃখজনক বিষয় হলো ডাক্তার আমার কোনো রোগী ধরতে পারলেন না। সেদিন রাতে হসপিটাল থেকে পরের দিন বাড়িতে এলাম। পরের দুদিন কিছুই হলো না, কিন্তু দুদিন পর রাত 3টার সময় হঠাৎ দরজায় খটখট আওয়াজ। আমার ঘুম ভেঙে যায়। আমি জিজ্ঞাসা করলাম, কে এত রাতে? দরজার ওপাশ থেকে উত্তর এলো, স্নিগ্ধ। আমি তোর বন্ধু স্নিগ্ধ। তুই এত রাতে কি মনে করে? বন্ধুর বাড়িতে কি কেউ সময় ধরে আসে? আমি তাকে দাঁড়াতে বলে দরজা খুলে দিলাম এবং দেখি স্নিগ্ধ ঘরে ঢোকে। ও আমাকে বলে, চল, আজকে তোকে এক জায়গায় নিয়ে যাব। আমি বললাম, এত রাতে আবার কোথায় যাব? আরে চল না, আজকে তোকে একটা জিনিস দেখাবো, দেখলে তুই চমকে যাবি। স্নিগ্ধ এত জোরাজুরি করতে লাগলো যে শেষ পর্যন্ত আমি ওর সাথে যেতে রাজি হলাম। চলো বন্ধু, এই বলে স্নিগ্ধ আমার হাত ধরলো। যেই না স্নিগ্ধ আমার হাতটা ধরলো, তৎক্ষণাৎ আমি ওই বিভৎস মূর্তিটার হাতের স্পর্শ পেলাম। সাথে সাথে আমি আমার হাত স্নিগ্ধর হাত থেকে ছাড়িয়ে নেই। স্নিগ্ধ আমাকে বলল, কিরে, কি হয়েছে তোর? তুই হঠাৎ আমার হাতটা ছেড়ে দিলি কেন? আমি যেন একটু ঘোরের মাঝখানে চলে গিয়েছিলাম। স্নিগ্ধের কথায় আমার ঘোর কাটলো। ও হ্যাঁ, না কিছু না। আমরা হাঁটা লাগালাম। কতক্ষণ হেঁটেছি জানি না, হঠাৎ আমরা সেই বাঁশ ঝাড়ের কাছে উপস্থিত হলাম। স্নিগ্ধ, এ তুই আমাকে কোথায় নিয়ে আসলি? এখানে আসা আমার বারণ, মা বারণ করেছে এখানে আসতে, তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন? এবার স্নিগ্ধ ভয়ঙ্কর কণ্ঠে বলল, কে স্নিগ্ধ? আমি স্নিগ্ধ না। ততক্ষণে বিভৎস কালো কুচকুচে রূপ ধারণ করেছে সে। আমার কান্নায় যে সাড়া দিয়েছে তার মৃত্যু সুনিশ্চিত, কারো শক্তি নেই বাঁচাবার।
আমার তখন চিৎকার দেবার মতো শক্তি নেই। সেই বিভৎস মূর্তিটা আমাকে হিঁট ছেড়ে নিয়ে যেতে লাগলো। তৎক্ষণাৎ ফজরের আজানের সুর ধ্বনিত হলো, আর আমার কিছু মনে নেই। আমি সেই সেন্সলেস অবস্থায় পড়ে যাই। পরের দিন আমাকে অনেক খোঁজাখুঁজির পর সেই বাঁশঝাড়ের নিচে পাওয়া যায়। ওই দিনই মা আমাকে মাদ্রাসার একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। ভূত জিন এসবকে বশে আনা, এইসব বিদ্যায় পারদর্শী তিনি। মা ওই হুজুরের কাছে সব খুলে বলেন। হুজুর সবকিছু শুনে মাকে বললেন, ও হলো জিনদের মন্ত্রী। আমি জানি আপনাদের শুনে অবাক লাগবে, তবে এটাই সত্যি। এই জিনের হাত থেকে আপনার ছেলেকে বাঁচাতে হলে ওই জিনকে চিরজীবনের জন্য মেরে ফেলতে হবে। মা কাঁদো কাঁদো হয়ে বললেন, যা কিছু প্রয়োজন আমি আপনাকে দেব, কিন্তু আপনি আমার ছেলেকে বাঁচান। হুজুর বলেন, খুব কষ্টকর হবে, তবে আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। আপনি একটি ছাগলের জোগাড় করবেন এবং ওই ছাগলের 1 বাটি রক্ত আমাকে দেবেন। ওই রক্ত দিয়ে লোভ দেখিয়ে এই জিনকে মারতে হবে। যা করার আমাকে আজ রাতেই করতে হবে। মা যত তাড়াতাড়ি সম্ভব ছাগলের 1 বাটি রক্ত নিয়ে সন্ধ্যার মধ্যে হুজুরের কাছে যান। কিছুক্ষণ পর গভীর রাত হলে হুজুর সেই বাঁশঝাড়ের নিচে গেলেন এবং হুজুর কিছু কাঠ পাতা দিয়ে আগুন ধরালেন এবং অনেক দূরের রক্তের বাটি রাখলেন এবং কিছু পড়ে জিনকে ডাকলেন। বাঁশঝাড়ের ওপাশ থেকে বিশ্রী একটা গন্ধ এসে হুজুরের নাকে লাগলো। ভয়ানক গর্জন করতে করতে সেই বিভৎস মূর্তি সেখানে উপস্থিত হয়ে জানোয়ারের মতো রক্তের ওপর বাটিতে ঝাঁপিয়ে পড়ল। যেই না রক্ত খাওয়া শুরু করলো, তৎক্ষণাৎ জিনটি একটি বাদুড়ে পরিণত হলো। আসলে ওই বাটিতে হুজুর কিছু পড়ে দিয়েছিলেন। যাই হোক, জিনটি বাদুড়ে পরিণত হওয়ার সাথে সাথে হুজুর জিনরূপী ওই বাদুড়কে ধরে আগুনে পুড়িয়ে ফেলেন। জিনটি একটি কান ফাটানো চিৎকার করতে করতে সেই আগুনে পুড়িয়ে ছাই হয়ে যায়। ওই রাতেই জিনের জীবনাবসান হয় এবং সেদিন থেকে আমার সাথে আর কোনো প্যারানরমাল ঘটনা ঘটেনি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। আমার নাম ঠিকানা সবকিছু গোপন রাখবেন দয়া করে। তারপরে তিনি তার নামটি লিখেছেন। তারপরে তিনি বলছেন, ঘটনাটি যদি সিলেক্টেড হয় আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার একটা বন্ধুর কাছ থেকে শোনা। বাজার থেকে ফিরতে রাত একটু বেশি হয়ে যায় বাবুল মিয়ার। দরজার সামনে এসে দরদ মাখা কণ্ঠে নিজের স্ত্রীকে ডাক দেয়, কই গো মাহিয়ের মা, বাজারটা রাখো। দরজা খুলে পারভিন বেগম তড়িঘড়ি করে এসে ব্যাগ হাতে নেয়। তারপর বলে, আসতে এত রাত হলো যে? ছেলেটাকে নিছেন সাথে? আমার তো চিন্তা হচ্ছিল। যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। ফাহিম কই? ও খেয়ে শুয়ে পড়েছে। আচ্ছা, তাহলে হাত মুখ ধুয়ে আসছি। গ্রামে এক নির্জন প্রান্তে বাবুল মিয়ার বাড়ি। টিন শেড বাড়ির উঠোনে হরেক রকম ফল ফলাদির গাছ। বাড়ির সামনে রাস্তা, আর রাস্তার পাশেই কবরস্থান। প্রতিবেশীদের ঘর খানিকটা দূরেই, তাই এদিকে লোকজনের আনাগোনা একটু কম। 2 ছেলে মাহিন, ফাহিম আর স্ত্রী পারভিনকে নিয়ে সুখের সংসার বাবুল মিয়ার। তবে এই সুখ টাকার নয়, এ সুখ ভালোবাসার। শান্তশিষ্ট মিষ্টভাষী বাবুল মিয়ার সুন্দর স্ত্রী পারভিন। 2 যুগ ধরে তারা যুগলবন্দী। সংসারে অর্থ কষ্ট থাকলেও ভালোবাসার কাছে তা নিতান্তই তুচ্ছ। অভাব থাকলে ভালোবাসা নাকি দৌড়ে পালায়, কিন্তু পারভিন আর বাবুলের ক্ষেত্রে তা বোধ হয় মিথ্যা। বাড়ির পাশেই কিছু জমি বর্গা নিয়ে চাষ করে বাবুল। সেই জমির আয় দিয়ে সংসার চলে কোনো মতে। তবে এ নিয়ে পারভিন বেগম কারো কাছে হাহুতাশ করেছে বলে শোনেনি। উল্টো সংসারে অভাবের কথা আসলেই বাবুলের পক্ষই নেয় পারভিন। লোকটা সারাদিন আমাদের জন্যই রোদে পুড়ে কাজ করে, নিজে ছেঁড়াটা পরে আমাদের নতুন কিনে দেয়। সংসারে অভাব থাকলেও না খেয়ে তো আর থাকি না, আরো কত কি। যাই হোক, হাত মুখ ধোয় বাবুল মিয়া, পারভিন এবং বড় ছেলে মাহিন। তারা খাবার খেতে বসে। পারভিন ভাত তরকারি দেয় দুজনের পাতে, তারপর নিজে নিয়ে খাবার খাওয়া শুরু করে। বাবুল আর পারভিনকে অর্ধেক ভাত খাওয়া না হতেই মাহিন বলে, মা আমাকে আরো ভাত দাও। পারভিন মাহিনকে ভাত দেয়। নিমিষেই প্লেটের ভাত শেষ করে মাহিন আবারও ভাত চায়। অনেকদিন খাবার না খেলে মানুষের যেমন খিদে পায়, মাহিনের বোধহয় ঠিক সেরকমই খিদে পেয়েছিল। পারভিন মাহিনকে আবারও ভাত খেতে দেয়। মাহিন এই প্লেটের ভাতও মুহূর্তেই শেষ করে উঠে গিয়ে ভাইয়ের পাশে শুয়ে পড়ে। বাবুল মিয়া শুধু মাহিনের খাওয়ার দৃশ্য দেখছিল। হঠাৎ করে 17-18 বছরের ছেলেটা এতগুলো ভাত খেলো, যা আশ্চর্যই লাগলো তাদের কাছে। মাহিন ছেলেবেলা থেকে ভাত খাওয়াতে উদাসীন।
আজ দুপুরেও সামান্য ভাত খেয়ে উঠে যায়, কিন্তু হঠাৎ করে তার এমন ভাত খাওয়া কেমন জানি অস্বাভাবিক মনে হয় বাবুলের কাছে। পারভিন বেগমও আশ্চর্য হয়ে যায়, কিন্তু বাবুলকে বলে, ছেলেটার আজকে খিদে পেয়েছে বেশি। হ্যাঁ সূচক মাথা নাড়ে বাবুল। তারপর খাবার শেষ করে শুয়ে পড়ে। পারভিন ঘুমানোর আগে দুই ছেলের রুমের লাইট বন্ধ করে দেয়। তারপর নিজের রুমে এসে দেখে বাবুল মিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিন পরিশ্রম করা মানুষটা ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। পারভিন বেগমও আজ বড্ড ক্লান্ত। ঘরের কাজ একাই করতে হয়, কাল সকাল সকাল উঠে আবার নাস্তা বানাতে হবে। নিজের রুমের লাইট বন্ধ করে যেই না খাটের দিকে আসে, অমনি পাশের রুম থেকে মাহিনের চিৎকার, মাগো মাগো, আমাকে নিয়ে গেল মাগো। প্রচণ্ড চিৎকারে পারভিন বেগম অন্ধকারেই মাহিনের রুমে যায়। লাইট জ্বালিয়ে দেখে মাহিন মেঝেতে পড়ে আছে। দেখেই মনে হয় অনেকটা দূরে কেউ টেনে নিয়ে গেছে। ফাহিম খাটের ওপর গভীর ঘুমে আচ্ছন্ন। পারভিন বেগম মাহিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এখানে কিভাবে আসলি? আমাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছিল। পারভিন কিছু বুঝতে না পেরে বাবুল মিয়াকে সজোরে ডাক দেয়। তার ডাকে ঘুম ভাঙে বাবুল মিয়ার। দ্রুত এসে দেখে মাহিন মেঝেতে পড়ে আছে। পারভিন বেগমও তার সাথে বসা। বাবুল বলে, কি হয়েছে? তোমরা এখানে বসে কেন? পারভিন বেগম সবকিছু খুলে বলে। বাবুল মিয়া সমস্ত ঘর দেখে সে বলে, দরজা জানালা সব তো লাগানো দেখছি, ছেলেটার গা একটু বন্ধ করে দাও, ফাতেহা সূরা 4 কুল পড়ে দাও। বাবুলের চোখের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে নেয় পারভিন। তারপর মাহিনের গা বন্ধ করে বাবুলের দিকে তাকিয়ে বলে, আপনাকে কতদিন বলেছি ছেলেটাকে বাজারে নিলে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। শ্মশানের পাশ দিয়ে রাস্তাটা ভালো না। কালকের সকালে ইমাম সাহেবকে ডেকে বাড়িটা বন্ধ করতে হবে। পারভিন বাড়ি বন্ধের কথা বলার পরপরই কেউ টিনের চালে 3টা বাড়ি দেয়। পুরো বাড়িটা কেঁপে ওঠে। সেই রাতের পর থেকে মাহিন কিছু অদ্ভুত আচরণ শুরু করে। খাবারের চাহিদা বেড়ে যায় তার। অন্যবারের চেয়ে 3 গুণ বেশি খায়। মাহিন এসএসসি পরীক্ষার্থী, পড়াশোনায় তেমন একটা মন নেই। মাঝে মধ্যে বাবুল মিয়ার সাথে মাঠে কাজ করে। ছোট ভাই ফাহিম পড়াশোনা বন্ধ করেছে 1 বছর হলো। মাহিন থেকে 2 বছরের ছোট সে। গ্রামের বাজারে একটা দোকানে কাজ করে। বেতন থেকে কিছুটা সংসারে টাকা আসে। এদিকে খাবার নিয়ে প্রায়ই ঝগড়া হয় মাহিন আর ফাহিমের মাঝে। ফাহিম মাহিনকে বলে, 1 টাকা রোজগার করো না, কিন্তু খাও 3 জনের খাবার। 1 টুকরো মাছে তোমার হয় না, প্রতি বেলাতে 3 টুকরো মাছ চাও। ভাত তরকারি সবকিছু তুমি বেশি বেশি খাও, ইনকাম করে খেতে পারো না? মাহিন ফাহিমের কথার কোনো জবাব দেয় না, শুধু নিজের খাবার খেয়ে উঠে যায়। একটা সময় প্রতিদিনই খাবার নিয়ে ঝগড়া হতে থাকে মাহিন আর ফাহিমের। মাহিনের অতিরিক্ত খাবার খাওয়াটাই ফাহিমের পছন্দ হয় না। শুধু তার কারণে বাজার সদাই বেশি করা লাগে, যা বাবুল মিয়ার জন্য কষ্টকর। অন্যদিকে বাবাকে সাহায্য করার জন্য ফাহিম সামান্য বেতনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। নিজের পরিশ্রমের বেতন দিয়ে বিভিন্ন সময় কাঁচের জিনিসপত্র কিনে আনে সে। এইভাবেই দিন যেতে থাকে। মাহিন ফাহিমের খাবার নিয়ে দ্বন্দ্ব বাড়তে থাকে। ওদিকে মাহিন কেউ খেলো কি খেলো না সেদিকে তোয়াক্কা না করে খাবারের মাত্রা বাড়াতেই থাকে। কোনো বেলায় কম খাবার খেলে একা একা কান্না করে, মন খারাপ করে বসে থাকে। একদিন ফাহিম কাজ করে ফিরে আসার সাথে সাথে খেতে বসে। পরিবারের আর্থিক অবস্থা ভালো না, তাই বাজার সেদিন একটু কম হয়েছে। পারভিন সবাইকে ভাত তরকারি দেয়। হঠাৎ করে মাহিন নিজের হাতে মাছের একটা টুকরো বেশি নিয়ে নেয়। ফাহিম সেটা তার পাত থেকে পাতিলে রেখে দেয় আর বলে, আহ, এত খাস তোর লজ্জা নাই? সব তুই খাবি, কাউকে কিছু খেতে দিবি না? সাথে সাথে মাহিন ঝোল মাখার ডান হাত দিয়ে ফাহিমকে একটা চর মারে। ফাহিম সাথে সাথে খাবার রেখে উঠে চলে যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তার কোনো খোঁজ মেলে না। চারিদিক খোঁজাখুঁজি শুরু হয়। ফাহিম আজ কাজে যায়নি, তাই কাজের জন্য সে দোকানে যাবে না। পারভিন ও বাবুল এদিক ওদিক তার সাথীদের বাসায় খুঁজতে যায়। মাহিনকে পাঠায় দোকানে বসে টিভি দেখে কিনা দেখে আসতে। অনেক খোঁজাখুঁজির করে ফাহিমকে না পেয়ে বাড়িতে চলে আসে পারভিন। বাড়ির উঠোনে আসতেই চোখ কপালে উঠে যায়, বুক ধরফর শুরু হয়। সন্ধ্যার আবছা অন্ধকারে দেখে একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ফাহিম। ও বাবা গো বলে পারভিন বেগম ঝুলন্ত ফাহিমের পা দুটি ওপরের দিকে তুলে ধরে আর চিৎকার করে বলে, কে কোথায় আছেন আসেন, আমার ফাহিমকে বাঁচান, আমার ফাহিম গলায় ফাঁস দিয়েছে। পারভিনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। কিছুক্ষণ পর বাবুল মিয়া ও মাহিনও ছুটে আসে। একজন গাছে উঠে রশি কাটে। ফাহিমকে ঘরে নেওয়া হয়। নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, সেগুলো জমাট বেঁধে গেছে। মারা গেছে ফাহিম। পারভিন বেগম শুধু আহাজারি করে, এটা তুই কি করলি রে ফাহিম? বাবারে, কে তোকে গাছে উঠালো? তুই তো গাছে উঠতে পারিস না। আর কেন তুই ফাঁসি দিলি? এ তুই কি করলি রে বাবা? আমার মানিক,
ফাহিমের ফাঁস দেয়া সবাইকে বিস্মিত করে। সে নাকি গাছে উঠতে জানতো না ঠিক মতো, তাহলে গাছ থেকে কিভাবে ফাঁসি দিল। আজ খুব ভোরে ফজরের পরে হাঁটতে বের হই। হাঁটতে হাঁটতে বাবুল মিয়ার বাড়ির সামনের কবরস্থানের কাছে চলে আসি। হঠাৎ এক দৃশ্য দেখে ভয় পেয়ে যাই, বুক ধরফর করে ওঠে। দেখি একটা কবরের সামনে সাদা কাপড় পরা কেউ একজন তসবিহ নিয়ে দাঁড়িয়ে আছে। দুরু দুরু বুকে ভালো করে লক্ষ্য করে দেখলাম পারভিন ভাবি। ডাক দিয়ে বললাম, ভাবি এখানে কি করেন? পারভিন দোয়া শেষ করে বলে, ফাহিমের কবরটা একটু জিয়ারত করলাম। কিছু দোয়া কালাম পড়ছি। আত্মহত্যা করলে নাকি মানুষ জাহান্নামে যায়, তাই আল্লাহর কাছে ওর নাজাতের জন্য দোয়া করলাম। ঘরের কাছেই তো বাপটার কবর। সব সময় আসি না, কিন্তু মনটা মানে না, তাই আজ বাপটার কাছে এসে দোয়া করলাম। পারভিন ভাবির কথাগুলো বলছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বললাম, আপনাদের এভাবে কবরস্থানে আসা ঠিক না, আর ছেলে মারা গেছে 5 বছর হলো, এখন আপনি কাঁদছেন। পারভিন বলল, বাবা ওকে আমি পেটে ধরেছি না, সারাক্ষণ আমার ফাহিমের কথা মনে হয়। কত বছর হলো বাপটার মুখ দেখি না। আমার জন্য কত কিছু আনতো, প্লেট, কাপ, পিরিচ। এসে বলতো, মা মেহমান আসলে এগুলো দিয়ে খাবার দিও। আমার বাপের জিনিস তো এখনো আছে, খালি বাবাটা নাই। আমার বাপের এই জিনিসগুলোর দিকে তাকালে বুকটা ফেটে যায়, চুপচাপ কাঁদি। পারভিন ভাবি আমাকে সন্তানের মতোই জানে, তাই মাঝে মধ্যে দেখা হলে মনের কথাগুলো বলে। জিজ্ঞেস করলাম, মাহিনের কি অবস্থা? এখন ভালো আছে, সমস্যাটা কেটে গেছে। তবে ফাহিমের মৃত্যুর পর থেকে কে জানি প্রতিদিন ফজরের সময় ঘরের দরজায় টোকা দেয়। সারা ঘর কেঁপে ওঠে। শুধু ফজরের সময় 3টা টোকা। এই বলে তিনি তার নাম দিয়ে ঘর